হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। রক্তের স্বাদ অনেকটা নোনতা হয়, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাফিয়ান সিটির এই দামি মদের চেয়েও সেই নোনতা স্বাদটা আমাকে বেশি নেশা দেয়। আজ যারা আমার এই ছেঁড়া শার্ট আর চশমা থেকে হাসছিস, কাল তারা আমার পায়ের দুলু হওয়ার যোগ্যতা হারাবি। সময়টা তোদের হতে পারে, কিন্তু শহরটা চিরকাল আমারই ছিল। তোদের মনে রাখা উচিত ছিল, শান্ত সমুদ্রের গভীরতা মাপা যায় না। আয়ানের এই অস্ফুট কথাগুলো বৃষ্টির ঝাপটায় হারিয়ে গেল। সে তার ভাঙা চশমাটা নাকের উপর ঠিক করে বসিয়ে নিল। ঠোঁটের কোণে জমাট বাঁধার রক্তটা হাত দিয়ে মুছে সে কলেজের করিডোর দিয়ে ধীর পায়ে খুঁড়িয়ে হাঁটছে। রাফিয়ান সিটি এমন এক অভিশপ্ত শহর, যেখানে দিনের আলোয় আইন চলে ঠিকই, কিন্তু রাতের অন্ধকারে নামলেই শাসনভার চলে যায় রক্তপিপাসু মাফিয়াদের হাতে। এই শহরের সবচাইতে দামি এবং আভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হল রয়্যাল ভ্যালি কলেজ। এখানে কেবল মন্ত্রীর ছেলে বা বড় বড় ব্যবসায়ী পরিবারের সন্তানরাই পড়ে। এই দম্ভ আর অহংকারের ভিড়ে আয়ান একজন সাধারণ বা তাদের ভাষায় খ্যাত ছাত্র। ঢিলেঢালা শার্ট, ময়লা ব্যাগ আর সবসময় মাথা নিচু করে চলা এই ছেলেটি সবার কাছে কেবল একটি খেলনা। কেউ তাকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নেয়, কেউ বা তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অপমান করে আনন্দ পায়। কিন্তু এই মলিন চেহারার আড়ালে যে এক ভয়ঙ্কর শয়তান লুকিয়ে আছে, তা এই শহরের কাউন্টডাউন শুরু না হওয়া পর্যন্ত কেউ জানবে না। করিডোর দিয়ে যাওয়ার সময় আচমকা একজোড়া চকচকে কালো বুট জুতো আয়নের পথ আগলে দাঁড়ালো। আয়ান মাথা নিচু করে দেখল জুতোর ওপর কাদার ছিটে। সে বুঝতে পারল সামনে কে দাঁড়িয়ে আছে। কলেজের ট্রাস এবং মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের নাতি ভিক্টর তার পথ আটকেছে। কিরে ভিক্ষুক, আজ তোকে মারতে মারতে আমার বডিগার্ডদের হাত ব্যথা হয়ে গেল, তাও তোর ওই পাথরের মতো চোখে এক ফোঁটা জল দেখলাম না কেন? তুই কি মানুষ নাকি মাটি দিয়ে তৈরি কোনো পুতুল? তোকে তোর লাথি মারলেও তুই প্রতিবাদ করিস না। ভিক্টর ভাই, আমাকে যেতে দিন। আমার একটা ল্যাব টেস্ট আছে, দেরি হলে স্যার আমাকে ঢুকতে দেবেন না। ল্যাব টেস্ট? তোর মতো নিচু জাতের মানুষের আবার পড়াশোনা কিসের? এই কলেজে তোকে পড়ার পারমিশন দেওয়া হয়েছে শুধু আমাদের জুতো মোছার জন্য। শোন, আজ রাতে আমার গ্র্যান্ড রিসোর্ট ভিলাতে একটা বিশেষ পার্টি আছে, সেখানে তোকে মাস্কট সেজে নাচতে হবে। আমাদের বন্ধুদের একটু বিনোদন দিবি, বুঝলি? যদি না আসিস তবে কাল তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। আমি আসবো ভিক্টর ভাই, ঠিক সময়ে আসবো। আপনি আমন্ত্রণ জানিয়েছেন আর আমি আসবো না, তা কি হয়? ভিক্টর এক সজোরে ধাক্কায় আয়ানকে করিডোরের দেয়ালে আছাড় মারল। আয়ানের লাইব্রেরির বইগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। ভিক্টর আর তার সাঙ্গপাঙ্গরা হাসতে হাসতে চলে গেল। আয়ান মেঝেতে পড়ে থাকা অবস্থায় তার বইগুলো একে একে গুছিয়ে নিল। তার হাতের আঙুলগুলো রাগে সাদা হয়ে যাচ্ছে। চশমার কাচের আড়ালে তার চোখের মণি এখন লাল বর্ণ ধারণ করেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। রাফিয়ান সিটির শেষ সীমানায় এক পরিত্যক্ত জাহাজ বন্দর। সেখানে কয়েকটা দামি বুলেট প্রুফ গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল এক দুধর্ষ নারী, যার নাম যারা। আন্ডারওয়ার্ল্ডে যারার নামে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। যারা জাহাজের ভেতরের এক অন্ধকার কেবিনে ঢুকল। সেখানে একটি বড় লেদারের চেয়ারে উল্টো হয়ে বসে এক যুবক সিগারেট টানছে। সেই যুবকটি আর কেউ নয়, স্বয়ং আয়ান। বসের কি খুব শখ জেগেছে এই নোংরা খ্যাত ছেলেটা নাটক করার? আজ ভিক্টরের এই উদ্যত ব্যবহার দেখে আমার রক্ত ফুটে উঠছিল। আপনি কেন আমাকে পারমিশন দিলেন না ওর খুলিটা সেখানে উড়িয়ে দিতে? একজন মাফিয়া সম্রাটের এই অপমান আমি সহ্য করতে পারছি না। সহ্য করাটা শিখতে হয় যারা। স্বীকার করার আগে বাক্যে জুপের আড়ালে অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকতে হয়। ভিক্টর ভাবছে সে আমাকে অপমান করেছে, আসলে সে নিজের ধ্বংসের ঘণ্টা বাজাচ্ছে। রাফিয়ান সিটির এই সিংহাসনে আমার পূর্বপুরুষদের রক্ত লেগে আছে। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।
আজ সেই দিন এসেছে। অনেক দিন পর আমার হাতের এই বন্দুকটা মানুষের রক্ত চাইছে। সুলতান কিন্তু খবর পেয়ে গেছে যে শহরের পুরনো ডন আবার ফিরেছে। সে পুরো শহরেই তার চর নামিয়েছে আপনাকে চেনার জন্য। সে যদি জানতে পারে আপনি এই কলেজের সেই অবহেলিত আয়ান, তবে কলেজের প্রতিটি ছাত্রের রক্ত দিয়ে সে হোলি খেলবে। সুলতান অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে বস। সুলতানকে জানতে দাও। আমি চাই সে ভয় পাক। যখন সে জানবে আমি কে, তখন তার ধম্ব মাটির সাথে মিশে যাবে। যারা আজ রাতে ভিক্টোরিয়া রিসোর্ট ভিলাতে একটা সারপ্রাইজ পাঠাতে হবে। আমাদের ফেরার খবরটা যেন সারা শহর কাঁপিয়ে দেয়। কি উপহার দেবো বস? বোমা নাকি বিষ? একটা সাদা কাফন, আর সেই কাফনের ভেতরে থাকবে একটা মৃত কালো গোলাপ। কাফনের উপর লাল খালি দিয়ে লেখা থাকবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আজ রাতে ভিক্টোরিয়ার পার্টির আনন্দ খেয়ে আমি এক চিরস্থায়ী সুখের ছায়ায় বদলে দেব। রাত 11টা। ভিক্টোরের রিসোর্ট ভিলা এখন ডিজে গান আর মদের নেশায় মত্ত। শহরের সব নামি দামি বিত্তবান পরিবারের সন্তানরা সেখানে উদ্দাম নাচে ব্যস্ত। ভিক্টর স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বলছে কিভাবে সে আজ কলেজের সেই খ্যাত ছেলেটাকে নাকে খত দেওয়াবে। ঠিক সেই সময় ভিলার বিশাল গেট ভেঙে একটা ট্রাক ভেতরে ঢুকে পড়ল। ট্রাকের ভেতর থেকে 4 জন লোক একটা বড় কফিন বের করে রিসোর্টের সুইমিং পুলের পাশে রাখলো। গান বন্ধ হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতে লাগলো। ভিক্টর রাগে ফেটে পড়ে কফিনের কাছে এগিয়ে এলো। কে কাজ করেছে? কার সাহস এত বড় যে আমার পার্টিতে এসে ডিস্টার্ব করে? এটা কি কোনো প্র্যাঙ্ক? ভিক্টর কফিনটা খুলতেই তার চিৎকার গলায় ভেতর আটকে গেল। কফিনের ভেতর কোনো মানুষ নেই। আছে একটি সাদা কাফন আর তাতে মোড়ানো একটি রক্তমাখা কালো গোলাপ। তার সাথে একটি চিরকুট। ভিক্টর কাপা কাপা হাতে চিরকুটটা পড়ল। সেখানে লেখা ছিল, তোর আয়ু আজ রাত 12টা পর্যন্ত। ইতি ডার্ক ফ্যান্টম। রাফিয়ান সিটির এই নতুন মাফিয়া কিং তার প্রথম চালটা দিয়ে দিয়েছে। ঠিক তখনই রিসোর্টের মেইন পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়ে গেল। চারদিকে নিকোষ কালো অন্ধকার। অন্ধকারের মাঝখান থেকে একজোড়া হিমশীতল চোখের আভা দেখা গেল। ভিক্টরের ফোনের মেসেজ টোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে এলো একটি লাইভ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভিক্টরের বাবার তেলের ডিপো দাউ দাউ করে জ্বলছে। মেসেজের নিচে লেখা ছিল, খ্যাত ছেলেটা এখন তোমার যমরাজ। কলেজের সেই চশমার আড়ালে থাকা মানুষটি আজ রাতে এই শহরের মাফিয়া সাম্রাজ্য দখল করতে প্রস্তুত। আয়নের নীরবতা এখন এক খুনি গর্জনের রূপ নিয়েছে। অন্ধকার হলো আমার সবচেয়ে বড় বন্ধু। আলোর নিচে মানুষ নিজের মুখোশ পরে থাকে, কিন্তু অন্ধকারে তার আসল রূপটা বেরিয়ে আসে। আজ এই রিসোর্টে যারা হাসছে তারা জানে না যে মৃত্যুর শীতল হাত তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। খেলাটা কেবল শুরু হলো ভিক্টর, এখনো তো অনেকটাই রাত বাকি। রিসোর্ট ভিলার চারপাশ এখন নিস্তব্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে এক অদ্ভুত আতঙ্ক সবার মনে জাঁকিয়ে বসেছে। জেনারেটর চালু করার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, কারণ সবগুলো তার নিখুঁতভাবে কেটে দেওয়া হয়েছে। ভিক্টর পাগলের মতো তার বডিগার্ডদের ডাকছে, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিজাত পরিবারের সন্তানরা অন্ধকারের মাঝে একে অপরের ওপর আছড়ে পড়ছে। ঠিক তখনই রিসোর্টের বিশাল লাউঞ্জের মাঝখানে রাখা সেই কফিন থেকে একটা লাল লেজার লাইট জ্বলে উঠল। সেই আলো সরাসরি ভিক্টরের কপালে গিয়ে পড়ল। কে ওখানে? সামনে আয়। সাহস থাকলে আলোর নিচে এসে কথা বল। বডিগার্ড, তোমরা কোথায়? এই ক্ষেত ছেলেটা কোথায় গেল? ওকে ধরো। অন্ধকারের মাঝখান থেকে একটা গম্ভীর এবং যান্ত্রিক হাসির শব্দ ভেসে এলো। সে শব্দটা কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আসছে না, বরং মনে হচ্ছে পুরো রিসোর্টের দেয়ালগুলো থেকে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ ওপরের ঝাড়বাতিটা দুলতে শুরু করলো এবং বিকট শব্দে ভেঙে মেঝেতে পড়ল। আগুনের ছোট ছোট ফুলকি থেকে হালকা আলো তৈরি হতেই দেখা গেল করিডোরের শেষ প্রান্তে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। তার পরনে কালো লম্বা কোট, মুখে একটা রুপোলি মাস্ক আর হাতে একটি বিশেষ ধরনের চেইন সোর্ড। বস, শিকার এখন খাঁচায় বন্দি। চারদিকে সব এক্সিট পয়েন্ট লক করে দেওয়া হয়েছে।
সুলতানের পাঠানো ব্যাকআপ ফোর্স রাস্তায় আটকে গেছে, এখন মাঠ আপনার। যারা এই আবর্জনাগুলোকে পরিষ্কার করতে বেশি সময় লাগবে না, তবে আমি চাই ভিক্টর বুঝুক যে ক্ষমতার দম্ভ কত দ্রুত দুলে মিশে যায়। ওর সেই দামি জুতো-জোড়া দিয়ে আজ ওকে নিজের রক্তে মারতে হবে। ভিক্টর আতঙ্কিত হয়ে তার পকেট থেকে রিভলভার বের করে অন্ধকারের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করলো, কিন্তু প্রতিটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। হঠাৎ একটা ধাতব চেন বাতাসের বুকে শা শব্দ করে উড়ে এলো এবং ভিক্টরের হাতের বন্দুকটা পেঁচিয়ে ধরে এক হ্যাচকা টানে দূরে ফেলে দিল। ভিক্টর যন্ত্রণায় চিৎকার করে উঠল, কারণ চেনটা তার কবজির চামড়ার ছিঁড়ে দিয়েছে। পরক্ষণে সেই রহস্যময় ছায়াটি বিদ্যুতের গতিতে ভিক্টরের সামনে এসে দাঁড়ালো। তুমি কে? ডার্ক ফ্যান্টম? আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দিব, তুমি যা চাও তাই দিব। টাকা? যে টাকার দাপটে তুমি আজ সকালে এক অসহায় ছাত্রের বই ছিঁড়েছিলে, যে ক্ষমতার জোরে তুমি মানুষকে পশুর মতো মারধর করো, রাফিয়ান সিটিতে ক্ষমতা মানে আজ থেকে বদলে যাবে ভিক্টর। আয়ান তার হাতের চেন সোটটা দিয়ে ভিক্টরের পায়ে একটা হালকা টান দিল। ভিক্টর হাঁটু গেড়ে মেঝেতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে একটা সশস্ত্র লোক ভিতরে ঢুকলো। তারা সুলতানের পাঠানো স্পেশাল হিট স্কোয়াড। তাদের হাতে একে 47 রাইফেল। তারা এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করলো। আয়ান এক নিমিষে ভিক্টরের কলার ধরে তাকে ঢাল হিসেবে ব্যবহার করলো এবং এক ডাইভ দিয়ে ডাইনিং টেবিলে আড়ালে চলে গেল। বস, সুলতানের মেইন টিম পৌঁছে গেছে। ওরা রিসোর্টের ভিতরে গ্যাস গ্রেনেড ছুটছে, আমাদের দ্রুত মুভ করতে হবে বস। ওদের আসতে দাও। যারা ইঁদুর মারতে হলে গর্তে ধোয়া দিতেই হয়। যারা তুমি পিছনের উইংটা সামলাও। আমি এই হিট স্কোয়াডের লিডারকে একটা মেসেজ দিতে চাই। ধোঁয়ায় পুরো লাউঞ্জ ভরে গেল। সুলতানের লোকরা থার্মাল গগলস পরে এগোতে লাগলো, কিন্তু আয়ান যেন বাতাসের সাথে মিশে গেছে। সে অন্ধকারের সুযোগ নিয়ে একে একে সুলতানের 4 জন শার্প শুটারকে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে খতম করলো। তারা টেরও পেল না কখন তাদের পেছনে জমদূত এসে দাঁড়িয়েছিল। হিট স্কোয়াডের লিডার যখন বুঝতে পারল তার সঙ্গীরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে, সে ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আয়ান তার পেছন থেকে এসে তার ঘাড়ের কাছে ঠান্ডা বন্দুকের নল ঠেকালো। সুলতানকে গিয়ে বলবি ডার্ক ফ্যান্টম দয়া দেখাতে জানে না। আজ তোদের এই স্কোয়াডের মধ্যে শুধু তুই জ্যান্ত ফিরবি, যাতে তুই সুলতানকে আমার ফেরার গল্পটা বলতে পারিস। আর হ্যাঁ, এই ভিক্টরকে আমি সাথে নিয়ে যাচ্ছি। ওর সাথে আমার একটা পুরনো হিসাব মেটানো বাকি আছে। আয়ান এক আঘাতে লিডারকে অজ্ঞান করে দিল। যারা ততক্ষণে রিসোর্টের বাইরের পাহারা সরিয়ে দিয়েছে। আয়ান রক্তাক্ত ভিক্টরকে পাজাকোলা করে তুলে নিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ঠিক 10 মিনিট পর পুলিশ আর সুলতানের বড় বাহিনী যখন সেখানে পৌঁছালো, তারা দেখল পুরো রিসোর্ট খালি। শুধু লাউঞ্জের মাঝখানে সেই কফিনটা পড়ে আছে, যার ভিতর এখন সুলতানের পাঠানো সেই হিট স্কোয়াডের 4 জনের লাশ সাজিয়ে রাখা হয়েছে। কফিনের গায়ে রক্ত দিয়ে লেখা, দ্য কিং হ্যাজ রিলেন্ট হিজ থ্রোন। বস, ভিক্টরকে কোথায় নিয়ে যাব? সুলতান নিশ্চয়ই এখন পাগলের মতো আপনাকে খুঁজছে। ভিক্টরকে আমাদের সে পুরনো ব্ল্যাক সেলে রাখো। ওর দাদাকে আমি একটা বিশেষ ভিডিও পাঠাতে চাই। আর কলেজের সেই ক্ষেত ছাত্রটা কি খবর? যারা কাল কিন্তু আমার ল্যাব রিপোর্টে জমা দেওয়ার শেষ দিন। আপনি এখনো সেই কলেজের নাটক চালিয়ে যাবেন বস? পুরো শহর যখন আপনার ভয়ে কাঁপছে, তখন আপনি আবার ওই ভাঙা চশমা পরে ক্লাসে যাবেন? রহস্য যত গভীর হয়, জয় তত বেশি নিশ্চিত হয়। যারা সুলতান ভাবছে আমি কোনো বিশাল পাহাড়ের আড়ালে লুকিয়ে আছি। সে কোনোদিন কল্পনা করতে পারবে না যে তার যমরাজ প্রতিদিন তার চোখের সামনে দিয়ে একটা ছেঁড়া ব্যাগ নিয়ে হেরে যায়। ভোরের আলো ফুটতেই রাফিয়ান সিটির প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ শুরু হলো। ভিক্টরের অপহরণ আর সুলতানের তেলের ডিপো ধ্বংসের খবরে পুরো শহর তোলপাড়। কিন্তু এই সব কিছুর মাঝখানে রয়্যাল ভ্যালি কলেজের গেট দিয়ে এক যুবক মাথা নিচু করে ঢুকছে। তার চোখে সেই মোটা ফ্রেমের চশমা, পরনে ইস্ত্রিহীন শার্ট। আয়ান আবার সেই সাধারণ ছাত্র হয়ে ল্যাবের দিকে এগুচ্ছে, কিন্তু তার হাতের কবজিতে লেগে থাকা হালকা রক্তের দাগটা কেউ খেয়াল করল না। সুলতানের বড় গাড়িগুলো যখন কলেজের সামনে গিয়ে শাসা করে চলে যাচ্ছে ডার্ক ফ্যান্টমের খোঁজে, আয়ান তখন সিঁড়িতে দাঁড়িয়ে শান্ত মনে ঘুরে দেখছে।
রয়্যাল ভ্যালি কলেজের ল্যাবরেটরি রুমটা আজ অন্য দিনের চেয়েও বেশি নিস্তব্ধ। জানালার বাইরে আকাশটা মেঘলা হয়ে আছে। আয়ান খুব মন দিয়ে তার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করছে। তার সাদা অ্যাপ্রনে কয়েকটা নীল রঙের দাগ লেগে আছে। কলেজের করিডোরে আজ ক্লাস করার চেয়ে গুজবে কান দেওয়ার মানুষের সংখ্যা বেশি। ভিক্টরের নিরুদ্দেশ হওয়ার আর শহরের 4 জন দুধর্ষ কিলারকে কফিনে ভরে রেখে যাওয়ার ঘটনাটি এখন সবার মুখে মুখে। ঠিক তখনই ল্যাবের দরজা ঠেলে ভেতরে ঢুকলো কলেজের প্রিন্সিপাল এবং তার সাথে 4 জন কালো পোশাক পরা গোয়েন্দা। তাদের চোখে মুখে একটা চাপা উত্তেজনা। আয়ান, তুমি কি গত 2 ঘন্টা ধরে এখানে আছো? তোমার ল্যাব পার্টনার সুমিত কোথায়? জি স্যার, আমি তো এখানেই আছি। সুমিতকে তো আমি সকাল থেকে দেখিনি। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? আয়ান তার মোটা চশমাটা নাকের উপর ঠিক করে বসিয়ে দিল। তার দৃষ্টি এতটাই নিষ্পাপ যে গোয়েন্দা দলের প্রধান ইন্সপেক্টর রাশেদ তাকে সন্দেহ করার কোনো কারণই খুঁজে পেলেন না। রাশেদ ল্যাবের প্রতিটি কোণা খুঁটিয়ে দেখতে লাগলেন। তার হাতে একটা ছোট ডিভাইস, যা দিয়ে তিনি কোনো ইলেকট্রনিক সিগন্যাল খুঁজেছেন। আমাদের কাছে খবর আছে যে ডার্ট ফ্যান্টম এই কলেজের কোনো একটা গোপন আইপি অ্যাড্রেস ব্যবহার করে সুলতানের সার্ভার হ্যাক করেছে। আয়ান, তুমি তো কম্পিউটারে খুব ভালো। তুমি কি অদ্ভুত কিছু লক্ষ্য করেছো? আমি তো শুধু আমার প্রজেক্টের কাজ করি স্যার। হ্যাকিং বা সার্ভার সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে গতকাল রাতে লাইব্রেরির সার্ভার রুমে কয়েকটা অপরিচিত ছেলেকে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। ইন্সপেক্টর রাশেদ দ্রুত লাইব্রেরির দিকে রওনা দিলেন। আয়ন মনে মনে হাসল। সে জানতো রাশেদ সেখানে গিয়ে এমন কিছু ক্লু পাবে যা তাকে সুলতানেরই অন্য এক শত্রুর দিকে পরিচালিত করবে। গোয়েন্দারা চলে যেতে আয়ান তার পকেট থেকে একটা মাইক্রোচিপ বের করলো এবং সেটা ল্যাবের অ্যাসিডে ডুবিয়ে দিল। মুহূর্তের মধ্যে চিপটা গলে অস্তিত্বহীন হয়ে গেল। সুলতানের ডাটাবেস থেকে চুরি করা শেষ তথ্যগুলো এখন আয়ানের মগজে সংরক্ষিত। বস, খবর ভালো না। সুলতান এখন উন্মাদ হয়ে গেছে। সে শহরের প্রতিটি সিসিটিভি ফুটেজ ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যার চালাচ্ছে। আপনি এমনকি আপনার কলেজের ডেটাবেসও তার হ্যাকারদের দিয়েছে। আর ভিক্টরের দাদা সুলতানকে আলটিমেটাম দিয়েছে, আজ রাতের মধ্যেই ভিক্টরকে না পেলে সে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সুলতানকে খেলতে দাও যারা। সে যত বেশি হাত পা ছড়াবে তত বেশি জট পাকিয়ে ফেলবে। আর সিসিটিভি ফুটেজ, ওটা নিয়ে চিন্তা করো না। আমি গত রাতেই শহরের মেইন সার্ভারে একটা লুপ তৈরি করে রেখেছি। সুলতান যেখানেই আমাকে খুঁজবে সেখানে সে শুধু নিজেরই কোনো বিশ্বস্ত লোকের চেহারা দেখতে পাবে। ভিক্টরের কি অবস্থা? সে এখনো অজ্ঞান, তবে আমরা ওকে যেখানে রেখেছি সেখানে সুলতানের গোয়েন্দারা পৌঁছানোর চেষ্টা করছে। আপনি কি চান আমি ওদের অন্য পথে পাঠিয়ে দিই? না, ওদের আসতে দাও। আমি চাই ওরা ভিক্টরের খুব কাছে পৌঁছাক এবং তারপর এমন কিছু দেখুক যা সুলতানের সাম্রাজ্যের ভিত খাপিয়ে দেয়। যারা, তুমি কি সুলতানের সেই বিশেষ ভল্টটারের কথা জানো, যেখানে সে তার পরিবারের সবার গোপন অপরাধের রেকর্ড রেখে দিয়েছে? জানি বস, কিন্তু ওটা তো সুলতানের বেডরুমের নিচে একটা বায়োমেট্রিক লকার রাখা, সেখানে পৌঁছানো অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই যারা। আজ রাতে সুলতান নিজেই আমাকে আমন্ত্রণ জানাবে তার সেই ভল্টের চাবিকাঠি দেওয়ার জন্য। শুধু সময়ের অপেক্ষা। সন্ধ্যা নামতেই রাফিয়ান সিটিতে এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হলো। সুলতান তার ব্যক্তিগত অট্টালিকায় বসে তাণ্ডব চালাচ্ছে। তার সামনে রাখা বড় স্ক্রিনে একের পর এক হ্যাকারের ব্যর্থতার রিপোর্ট আসছে। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা ভিডিও কল এলো। কোনো নম্বর নেই, শুধু একটা কালো গোলাপের চিহ্ন। সুলতান কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। স্ক্রিন অন্ধকার, শুধু একটা যান্ত্রিক কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সুলতান, তোমার নাতি ভিক্টর এখন আমার সাথে ডিনার করছে। তবে ডিশটা একটু অন্যরকম। তুমি কি জানো তোমার ভাই তৌফিক কেন নিখোঁজ হয়েছিল 10 বছর আগে? তুমি যাকে বন্ধু ভেবেছিলে সেই তৌফিককে তোমার সেই বায়োমেট্রিক লকারের ভেতরে কি কেউ শ্বাস রোধ করে মারেনি? কে তুমি? আমার ভাই তৌফিকের কথা তুমি কি করে জানলে? সে তো দেশের বাইরে গিয়ে মারা গিয়েছিল। তুমি মিথ্যা বলছো। সত্যটা তোমার পায়ের নিচে চাপা পড়ে আছে সুলতান। আজ রাত 12টার সময় তোমার অট্টালিকার পেছনের বাগানে একটা ড্রোন ল্যান্ড করবে। সেই ড্রোনে একটা পার্সেল থাকবে। পার্সেলটা খুললেই তুমি তৌফিকের সেই আংটিটা পাবে যা সে মারা যাওয়ার দিন পড়েছিল। আর সেই সাথে থাকবে ভিক্টরের একটা আঙ্গুল। যদি তুমি চাও ভিক্টরের বাকি শরীরটা অক্ষত থাকুক, তবে আজ রাত 1টায় একা আসবে
শহরের পুরনো ক্লক টাওয়ারের নিচে। সুলতান ভয়ে আর রাগে চিৎকার করে উঠল। সে তার গার্ডদের আদেশ দিল পুরো বাগান ঘিরে ফেলতে। কিন্তু ঠিক রাত 12টায় যখন একটা ড্রোন নিঃশব্দে বাগানের মাঝখানে এসে নামলো, সুলতানের শার্পশুটাররা সেটা গুলি করে নামাতে পারল না। ড্রোনটা নিজেই একটা ছোট্ট গ্যাস গ্রেনেড বিস্ফোরণ ঘটালো এবং মুহূর্তের মধ্যে পুরো বাগান সাদা ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়া যখন কাটলো তখন দেখা গেল ড্রোনটা গায়েব, কিন্তু ঘাসের উপর পড়ে আছে একটা ছোট্ট রূপোলি বাক্স। বাক্সটা খোলার পর সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তৌফিকের আংটিটা সেখানে রাখা, আর তার পাশেই একটা চিরকুট। রহস্যের শেষ পাতাটা এখনো বাকি। সুলতান বস, সুলতান একা বের হচ্ছে না। সে তার পুরো ডার্ক স্কোয়াডকে সাদা পোশাকে ক্লক টাওয়ারের চারপাশে পজিশন নিতে বলেছে। এটা তো আপনার জন্য ফাঁদ হতে পারে। ফাঁদটা আমি পেতেছি যারা, তবে সুলতানের জন্য নয়, বরং এই শহরের পুরো সিস্টেমের জন্য। রাতে ক্লক টাওয়ারের চূড়া থেকে আমি রাফিয়ান সিটিকে তার নতুন মাফিয়া কিংয়ের অভিষেক দেখাবো। রাত 1টা বাজতে 5 মিনিট বাকি। ক্লক টাওয়ারের চারপাশটা একদম জনশূন্য। সুলতান বুলেট প্রুফ জ্যাকেট পরে টাওয়ারের নিচে এসে দাঁড়ালো। তার হাতে একটা ট্র্যাকার ডিভাইস, যার মাধ্যমে সে তার গোপন স্কোয়াডকে সিগন্যাল দিচ্ছে। ঠিক তখনই টাওয়ারের বিশাল ঘড়িটা বিকট শব্দে বেজে উঠল। একটা নয়, দুটো নয়, 13টা ঘন্টা বাজলো। আর সেই শেষ ঘন্টাটা সাথে সাথে টাওয়ারের ওপর থেকে একটা বিশাল প্রজেক্টর জ্বলে উঠল। পুরো শহরের প্রতিটি বড় স্ক্রিনে তখন একটা ভিডিও প্লে হতে শুরু করলো। সে ভিডিওতে দেখা যাচ্ছে সুলতান নিজ হাতে তার ভাই তৌফিককে খুন করেছে। সুলতান হতভম্ব হয়ে আকাশের দিকে তাকালো। টাওয়ারের একদম চূড়ায় একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে। রাফিয়ান সিটি, আজ তোমরা তোমাদের আসল শয়তানকে চিনতে পারলে। যে ভাই হত্যার উপর নিজের সাম্রাজ্য গড়েছে, সে আজ মাটির সাথে মিশে যাবে। সুলতান, তোমার ডার্ক স্কোয়াড এখন আর তোমার নয়, কারণ আমি তাদের সবাইকে গত 8 ঘন্টায় একটা নতুন অফার দিয়েছি, যা তারা ফিরিয়ে দিতে পারেনি। সুলতান ঘাড় ঘুরিয়ে দেখল তার চারপাশ ঘিরে থাকা তার নিজেরই ডার্ক স্কোয়াডের লোকরা এখন তার দিকেই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তাদের সবার হাতে এখন কালো গোলাপের ব্যাজ। সুলতান বুঝতে পারল খেলাটা সে অনেক আগেই হেরে গেছে। ঠিক তখনই টাওয়ারের চূড়া থেকে একটা দড়ি বেয়ে বিদ্যুৎ গতিতে নিচে নেমে এলো এক যুবক। তার হাতে কোনো অস্ত্র নেই, মুখে সেই রূপুলি মাস্ক। সে যখন মাস্কটা খুলল, সুলতানের চোখ কপালে উঠল। সে সামনে দেখছে কলেজে সেই অবহেলিত খ্যাত ছাত্র আয়ানকে। তুমি তুমি সেই চশমকোট ছেলেটা? এটা অসম্ভব। তুমি কি করে এত বড় নেটওয়ার্ক বানালে? সুলতান, যখন তুমি ড্রাগস আর খুনের নেশায় মত্ত ছিলে, তখন আমি তোমার প্রতিটি ফাইলের পাসওয়ার্ড আর প্রতিটি লোকের দুর্বলতা নিয়ে পড়াশোনা করেছিলাম। মাফিয়া হতে শুধু পেশি শক্তি লাগে না সুলতান, লাগে মগজ। আজ থেকে রাফিয়ান সিটি তোমার নয়, আজ থেকে এই শহর ডার্ক ফ্যান্টমের। আয়ান তার ঘড়ির একটা বোতাম টিপতে শহরের প্রতিটি স্ট্রিট লাইট একযোগে জ্বলে উঠল এবং আকাশ লাল রঙে ছেয়ে গেল। সুলতানের লোকরা একযোগে আয়ানকে সেলুট ঠুকল। এই দৃশ্য দেখে সুলতান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। কিন্তু রহস্যের আসল মোড়টা তখনও বাকি ছিল। আয়ান সুলতানের কানে কানে গিয়ে নিচু স্বরে কিছু একটা বলল, যা শুনে সুলতান ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেল। না, এটা হতে পারে না। তুমি তো মারা গিয়েছিলে। রাফিয়ান সিটির আকাশটা আজ অন্যরকম কালো। ক্লক টাওয়ারের চূড়ায় প্রজেক্টরের আলোয় যখন সুলতানের ভাই হত্যার দৃশ্য পুরো শহর দেখছিল, তখন সাধারণ মানুষের মনে আনন্দের চেয়ে আতঙ্কই বেশি কাজ করছিল। সুলতান মাটির উপর হাঁটু গেড়ে বসে থরথর করে কাঁপছে। তার সামনে দাঁড়িয়ে থাকা 19 বছরের এই তরুণকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। কলেজের সেই তুচ্ছ ছাত্রটি এখন যেন এক জীবন্ত যমরাজ হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আয়ান সুলতানের কানের কাছে মুখ নিয়ে সেই রহস্যময় কথাটি বলার পর সুলতানের চোখের মনি স্থির হয়ে গেছে। সুলতান, তুমি কি ভেবেছিলে 20 বছর আগে সেই অগ্নিকাণ্ডে আদিত্য রায় আর তার পরিবারের সবাই শেষ হয়ে গিয়েছিল? তুমি কি ভেবেছিলে সেই ছোট্ট বাচ্চারা আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পারেনি? আমার শরীরে বইছে আদিত্য রায়ের রক্ত, যাকে তুমি নিজের স্বার্থের জন্য জ্যান্ত পুড়িয়েছিলে। আজ তোমার সামনে তোমার সেই পুরনো মালিকের ছেলে দাঁড়িয়ে আছে। আদিত্য রায়? না, এটা অসম্ভব। আমি নিজ হাতে সেই বাড়িতে পেট্রোল ঢেলেছিলাম। আমি নিজের চোখে সব ছাই হতে দেখেছি। তুই তুই কোথেকে এলি? তোকে তো শ্মশানে থাকার কথা।
সুলতানের কণ্ঠস্বর দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু একটা গোঙানির শব্দ বের হলো। আয়ন পকেট থেকে একটা পুরনো পোড়া লকেট বের করলো। লকেটের ভেতরে এক দম্পতির আবছা ছবি দেখা যাচ্ছে। সুলতান সেই ছবি দেখে বুঝতে পারল যে তার পাপের হিসাব নিতে আজ নিয়তি নিজেই ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে শহরের মেন রাস্তা দিয়ে পুলিশের সাইরেন বাজতে শুরু করলো। কিন্তু অবাক করার বিষয় হলো, পুলিশ আয়ানের লোকদের বাধা দিচ্ছে না, বরং তারা আয়ানকে সেলুট দিয়ে পাশ কাটিয়ে সুলতানকে ঘিরে ধরল। বস, সুলতানের সব অবৈধ ড্রাগ কারখানা আর অস্ত্র গুদামের লোকেশন আমি পুলিশের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এখন আর সুলতানকে বাঁচানোর মতো কেউ নেই। এমনকি ওর পালিত নেতারাই এখন নিজেদের চামড়া বাঁচাতে ওকে অস্বীকার করছে। যারা সুলতানকে পুলিশের হাতে তুলে দেওয়াটা অনেক সহজ কাজ, কিন্তু আমি চাই ও প্রতি রাতে ঘুমানোর আগে তৌফিক আর আমার বাবার সেই চিৎকারগুলো শুনতে পাক। একে আপাতত আমাদের সে গোপন আস্তানায় নিয়ে যাও। পুলিশের ফাইল থেকে আপাতত এর নাম মুছে দাও। আমি ওকে নিয়ে একটা নতুন খেলা খেলবো। জ্যান্ত লাশ বানিয়ে রাখাটাই এর আসল শাস্তি। পুলিশের বড় অফিসাররা যখন সুলতানকে নিয়ে আড়ালে চলে গেল, তখন চারদিক শান্ত হয়ে এলো। আয়ন টাওয়ারের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পরনে এখনো সেই সাধারণ জামা, কিন্তু তার ব্যক্তিত্বে এখন এক বিশাল পরিবর্তন। জারার হাতে থাকা একটা কালো ব্যাগ থেকে আয়ান তার সেই মোটা ফ্রেমের চশমাটা বের করলো। আয়ান চশমাটা আবার চোখে পড়ল। মুহূর্তে তার সেই ভয়ঙ্কর রূপটা আড়ালে চলে গেল। সে আবার সেই শান্ত আর অসহায় আয়ান হয়ে গেল। বস, পুরো শহর এখন আপনার হাতের মুঠোয়। সুলতানের সিংহাসন এখন খালি। আপনি কি এখনই আপনার আসল পরিচয় সবার সামনে আনবেন? সবাই জানুক রাফিয়ান সিটির নতুন ডনকে। না, যারা তাড়াহুড়ো করলে সব নষ্ট হয়ে যাবে। রাজত্ব করার চেয়ে রাজত্ব ধরে রাখাটা বেশি কঠিন। আমি চাই না কেউ জানুক যে ডার্ক ফ্যান্টম আসলে কে। আমি আমার খ্যাত ছাত্রের আড়ালেই থাকবো। রয়্যাল ভ্যালি কলেজে আমার এখনো অনেক কাজ বাকি। ভিক্টোরিয়া দাদাকে ফোন করো, ওকে বলো ওর নাতি বেঁচে আছে, কিন্তু বিনিময়ে তাকে আমাদের সাথে একটা নতুন চুক্তিতে আসতে হবে। রাত শেষ হয়ে ভোর হলো। কলেজের করিডোরে আজ উত্তেজনার সীমা নেই। গতকাল রাতে ক্লক টাওয়ারে কি হয়েছে তা নিয়ে সবাই এক এক রকম গল্প বানাচ্ছে। ক্লাসের ছাত্ররা গোল হয়ে বসে মত্ত হয়ে আলাপ করছে। তাদের মধ্যে রাহাতের উত্তেজনা সবচেয়ে বেশি। দেখেছিস, ভিক্টর নাকি এখন বড় কোনো মাফিয়া গ্যাংয়ের কবজায়। ওর দাদাও নাকি ওকে বাঁচাতে হিমশিম খাচ্ছে। এই শহর থেকে সুলতানের রাজত্ব বোধহয় চিরকালের জন্য শেষ হতে চলল। আরে দূর, ডার্ক ফ্যান্টম নাকি সুলতানের চেয়েও 10 গুণ বেশি বিপজ্জনক। সে নাকি সুলতানকে একা পেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার তো মনে হয় ডার্ক ফ্যান্টম কোনো বিদেশি এজেন্ট, বুঝলি? আয়ান তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একটু হাসলো। সে ক্লাসে ঢুকে নিজের সিটে বসলো। পাশের সিটে সুমিত বসেছিল। সে ভয়ে একদম নীল হয়ে আছে। সুমিত ভাবছে কাল গোয়েন্দারা কেন আয়ানকে জেরা করতে এসেছিল। কিরে আয়ান, কাল রাতে তুই কোথায় ছিলি? পুলিশ নাকি পুরো কলেজে সার্চ করেছে। তোর উপর কোনো ঝামেলা হয়নি তো? তুই তো এমনিতেই সহজ সরল মানুষ। পুলিশের পাল্লায় পড়লে তো জান বেরিয়ে যাবে। আরে না সুমিত, আমি তো কাল রাতেই আমার প্রজেক্ট শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। পুলিশ বোধহয় অন্য কাউকে খুঁজছে। আমার মতো সাধারণ মানুষের উপর পুলিশের কিসের টান? আমি তো এক লাইব্রেরি ছাড়া আর কিছুই চিনি না। আয়ান তার বই খুলল, কিন্তু বইয়ের ভেতরের একটি পাতায় সে একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা ছিল, তুমি যে আদিত্য রায়ের ছেলে তা আমি জানি। আজ বিকেলে লাইব্রেরির শেষ কোণায় দেখা করো। ইতি, রহস্যময় বন্ধু। আয়ান থমকে গেল। সে ভাবতেও পারেনি যে এই কলেজের ভেতরেও কেউ তার আসল পরিচয় জেনে থাকতে পারে। সে তার চারপাশের সব ছাত্রের মুখের দিকে তাকালো, কিন্তু সবাই যে যার মতো পড়াশোনায় ব্যস্ত। আয়ান বুঝতে পারল খেলাটা সে যতটুকু সহজ ভেবেছিল আসলে ততটা সহজ নয়। তার শত্রুরা শুধু আন্ডারওয়ার্ল্ডেই নেই, তারা হয়তো তার খুব কাছেই বসে আছে। বস, আপনি কি চিরকুটটা পড়েছেন? আমাদের রেডারে কিন্তু নতুন কেউ ধরা পড়েছে। লাইব্রেরিতে কে আপনাকে ডেকেছে তা আমি খুঁজে বের করেছি। যারা তুমি কোনো মুভ করবে না। আমি একা দেখতে চাই এই রহস্যের বন্ধুটিকে। হয়তো সে আমাকে কোনো সাহায্য করতেছে, অথবা আমাকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করছে। বিকেল পর্যন্ত অপেক্ষা করো। সারাদিন আয়নের মন অস্থির হয়ে থাকলো। বিকেলের রোদ যখন ম্লান হয়ে এলো,
তখন সে লাইব্রেরির সে নির্জন কোণায় গেল, যেখানে পুরনো সব এনসাইক্লোপিডিয়া রাখা থাকে। সেখানে ধুলো মাখা সেলফের আড়ালে একজন মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির পরনে কলেজের ইউনিফর্ম, হাতে একটি কালো ডায়েরি। মেয়েটি আর কেউ নয়, এই কলেজের সবচাইতে মেধাবী আর চুপচাপ ছাত্রী রিয়া। রিয়া, তুমি এখানে? এই চিরকুটটা কি তুমি দিয়েছিলে? হাই আয়ান, তুমি ভেবেছিলে তোমার এই মোটা চশমা আর সাধারণ শার্ট তোমাকে আড়াল করে রাখবে, কিন্তু তোমার হাতে সেই পুরনো লকেটটা আমার চোখে পড়ে গিয়েছিল একদিন ল্যাবে। আদিত্য রায় আমার বাবারও খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি জানি তুমি কেন ফিরেছো। তুমি কে রিয়া? আর আমার পরিচয় জানার পর তোমার উদ্দেশ্য কি? ব্ল্যাকমেল করবে? আমার উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য এক আয়ান। সুলতান শুধু তোমার বাবাকে মারেনি, আমার বাবাকেও ওর ষড়যন্ত্রের শিকার হয়ে আজ পঙ্গু হয়ে ঘরে বসে আছেন। আমি তোমাকে সাহায্য করতে চাই। সুলতানের কাছে এমন একটা গোপন ফাইল আছে যা দিয়ে তুমি পুরো আন্ডারওয়ার্ল্ড শুধু নয়, এই দেশের বড় বড় নেতাদেরও হাতের মুঠোয় আনতে পারবে। আমি জানি ফাইলটা কোথায়। আয়ান স্তব্ধ হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল। সে জানত না যে প্রতিশোধের এই বন্ধুর পথে তার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন এই কলেজেই ছিল। কিন্তু রহস্য আরও ঘনীভূত হলো যখন রিয়ার ডায়েরি থেকে একটা পুরনো ছবি পড়ে গেল। ছবিটাতে সুলতানের সাথে রিয়ার বাবাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আয়ান বুঝতে পারল গল্পের প্রতিটি চরিত্রই আসলে এক একটা রহস্যের জটিল জাল। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে খুব পাতলা একটা সুতো থাকে আয়ান। তুমি ভাবছো আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু আসলে আমি তোমাকে তোমার গন্তব্যের শেষ সীমানায় নিয়ে যাচ্ছি। সুলতানের পতন শুধু তোমার হ্যাকার জয় নয়, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। এই ডায়েরিটা শুধু কাগজ নয়, এটা সুলতানের মৃত্যুর পরোয়ানা। লাইব্রেরির সে নির্জন কোণায় ধুলোবালি আর পুরনো বইয়ের গন্ধের মাঝে আয়ান আর রিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। আয়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে দেখল। রিয়াকে কলেজের সবাই শান্ত আর মেধাবী ছাত্রী হিসেবে জানলেও তার চোখের গভীরে আজ এক অচেনা জেদ লক্ষ্য করল আয়ান। মেঝেতে পড়ে থাকা ছবিটার দিকে আয়ান ইশারা করল। ছবিটাতে রিয়ার বাবা আর সুলতানকে খুব ঘনিষ্ঠ দেখাচ্ছে। ছবিটা অনেক কিছু বলছে রিয়া, যে সুলতান আমার বাবাকে পুড়িয়ে মেরেছে। তার সাথে তোমার বাবার এত মাখামাখি কেন? তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে সাহায্য করছো, নাকি সুলতানের হয়ে আমাকে কোনো ফাঁদে ফেলছো? ছবিটা 20 বছর আগে আয়ান। তখন সুলতান ছিল আমার বাবার বিশ্বস্ত কর্মচারী, আর আমার বাবা ছিল তোমার বাবার লিগ্যাল অ্যাডভাইজার। সুলতান যখন বিশ্বাসঘাতকতা করে তোমার বাবাকে মারল, তখন সে আমার বাবাকেও ছাড়েনি। আমার বাবার 2 পা ভেঙে দেওয়া হয়েছিল যাতে সে কোনোদিন আদালতে দাঁড়াতে না পারে। এই ফাইলটা সেই সময় আমার বাবা লুকিয়ে রেখেছিলেন। এতে সুলতানের প্রতিটি খুনের অর্ডার আর ড্রাগস চালানোর প্রমাণ আছে। ফাইলটা কোথায়? যদি এতই গুরুত্বপূর্ণ হয় তবে সুলতান সেটা পাওয়ার জন্য নিশ্চয়ই শহর উল্টে ফেলবে। ফাইলটা সুলতানের পুরনো লকার রুমে নেই, ওটা রাখা আছে শহরের সিটি মিউজিয়ামের নিচে একটা বিশেষ ভল্টে, যা সুলতান নিজেই ডোনেট করেছিল। আজ রাতে সেখানে একটা চ্যারিটি বল ডান্সের অনুষ্ঠান আছে। সুলতান সেখানে না থাকলেও তার সবচাইতে বিশ্বস্ত লোক কালু সেখানে থাকবে। আমাদের আজ রাতেই সেখানে ঢুকতে হবে। আয়ান রিয়ার কথাগুলো বিশ্বাস করবে কিনা তা নিয়ে দ্বিধায় থাকলেও তার কাছে কোনো বিকল্প ছিল না। সে যারাকে মাইক্রো ইয়ারফোনের মাধ্যমে মিউজিয়ামের ম্যাপ চেক করতে বলল। যারা জানালো যে মিউজিয়ামের নিরাপত্তা আজ রাতে অন্য দিনের চেয়ে 10 গুণ বেশি থাকবে। আয়ান রিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়ল। সে জানত না যে এই মেয়েটির মাথায় কত বড় চাল ঘুরছে। বস, রিয়ার ব্যাকগ্রাউন্ড আমি চেক করেছি। ওর বাবা আসলেও সুলতানের দ্বারা নির্যাতিত, কিন্তু রিয়া নিজে গত 3 বছর ধরে গোপনে এক বিশেষ মার্শাল আর্ট আর হ্যাকিং ট্রেনিং নিয়েছে। এই মেয়েটা যতটা সাধারণ দেখাচ্ছে আসলে ততটা নয়। ও আজ রাতেই আপনাকে মিউজিয়ামে নিয়ে গিয়ে নিজের কোনো একটা গোপন স্বার্থ উদ্ধার করতে পারে। জানে যারা, কিন্তু বাঘের গুহায় না ঢুকলে শিকার ধরা যায় না। রিয়াকে ওর চাল চালতে দাও। আমি দেখতে চাই ওর শেষ গন্তব্য কোথায়। রাত 11টা। সিটি মিউজিয়াম এখন অভিজাত মানুষের ভিড়ে গমগম করছে। আয়ান আর রিয়া সেখানে পৌঁছালো একদম ভিন্ন রূপে। আয়নের চোখে সেই মোটা চশমা নেই, পরনে দামি ব্ল্যাক টাক্সোডো। রিয়া পরেছে একটি গাঢ় লাল রঙের গাউন, যা তার সৌন্দর্যকে এক রহস্যময় রূপ দিয়েছে। মিউজিয়ামের গেটে মেটাল ডিটেক্টর আর বডিগার্ডের কড়া নজর। রিয়া আয়নের কানে ফিসফিস করে বলল,
মেইন গেট দিয়ে ঢোকা যাবে না, আমরা সার্ভেন এন্ট্রেন্স দিয়ে ভিতরে ঢুকবো। আমি অলরেডি সার্ভার রুমে একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছি, যা আগামী 10 মিনিটের জন্য সিসিটিভি ক্যামেরাগুলোকে লুপে ফেলে যাবে। তুমি দেখছি অনেক আগে থেকে সব গুছিয়ে রেখেছো রিয়া, কিন্তু মনে রেখো আমার পেছনে একটা পুরো আর্মি আছে। যদি কোনো রকম বিশ্বাসঘাতকতা করো তবে এই মিউজিয়াম তোমার সমাধি হবে। ভয় নেই আয়ান, আমি মরতে আসিনি, আমি মারতে এসেছি। চলো, সময় নষ্ট হচ্ছে। তারা দুজনে মিউজিয়ামের কিচেন হয়ে আন্ডারগ্রাউন্ডের দিকে যেতে লাগলো। করিডোরে দুজন গার্ড তাদের দেখে ফেলতেই রিয়া অভাবনীয় দ্রুততায় এগিয়ে গিয়ে একজনের ঘাড়ে এমন এক আঘাত করলো যে সে টু শব্দ না করে মাটিতে পড়ে গেল। আয়ান অন্যজনকে নিজের সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে কাবু করলো। আয়ান রিয়ার এই রূপ দেখে বেশ অবাক হলো। তারা যখন ভোল্টের দরজার সামনে পৌঁছালো, রিয়া তার ডায়েরি থেকে একটা ডিজিটাল কোড কি বের করলো। এই কোডটা আমার বাবা গত 20 বছর ধরে মুখস্থ করে রেখেছেন। সুলতান কোনোদিন জানতেই পারেনি যে তার ভল্টের চাবি অন্য কারোর হাতে আছে। ভোল্টটা যখন খুললো, ভেতরে হীরা বা সোনা নয়, ছিল হাজার হাজার ফাইল আর কয়েকটা হার্ড ড্রাইভ। রিয়া দ্রুত একটি লাল রঙের ফাইল খুঁজতে লাগলো। আয়ান চারদিকে নজর রাখছিল। হঠাৎ করিডোরে অনেক মানুষের পায়ের শব্দ শোনা গেল। ডজনখানেক সশস্ত্র বডিগার্ড, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সুলতানের ডান হাত কালু। আমি জানতাম কেউ না কেউ আজ এখানে আসবেই। রিয়া, তুমি তোমার বাবার মতোই ভুল করলে। আর আয়ান, তুমি তো কলেজের সেই খ্যাত ছাত্র। সুলতান ভাই ঠিকই বলছিল, সাপকে কখনো ছোট ভাবতে নেই। আয়ান, আমি বলেছিলাম না আমি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাব। কালু ভাই, কাজটা হয়ে গেছে। আয়ান এখন তোমাদের হাতে। এখন আমার বাবার মুক্তির ব্যবস্থা করো। আয়ান স্তব্ধ হয়ে গেল। রিয়া তাকে সরাসরি কালুর হাতে তুলে দিল। যারা ইয়ারফোনে চিৎকার করতে লাগলো যে তারা মিউজিয়াম ঘিরে ফেলেছে, কিন্তু ভোল্টের ভেতরে সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়েছে। কালু হাসতে হাসতে এগিয়ে এলো। সাব্বাস রিয়া, তোমার বাবার চিকিৎসার জন্য যে টাকা দরকার ছিল তা কালই তোর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এই আয়ানকে সুলতান ভাই নিজের হাতে শেষ করবেন। দাঁড়ান কালু ভাই, ফাইলটাকে চেক করে নিন। এটা সেই ফাইল তো? রিয়া ফাইলটা কালুর হাতে দিল। কালু যখন ফাইলটা খুলে দেখার জন্য মাথা নিচু করলো, রিয়া মুহূর্তের মধ্যে আয়নের দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। আয়ন দেখলো রিয়ার হাতে একটা ছোট রিমোট। রিয়া বোতামটা টিপতেই পুরো ভোল্টের ভিতর এক তীব্র ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল এবং একটা ধোঁয়ার বোমা ফেটে গেল। কালু আর তার লোকেরা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রিয়া আয়নের হাত ধরে হ্যাচকা টানে ভোল্টের পেছনের একটি গোপন রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো। রিয়া, এটা কি ছিল? তুমি তো আমাকে ওদের হাতে তুলে দিচ্ছিলে। বোকা আয়ান, আমি যদি ওদের বিশ্বাস না অর্জন করতাম তবে ওরা আমাদের ভল্টের ভিতরে জ্যান্ত কবর দিত। ওই ফাইলটা ছিল একটা নকল ফাইল, যাতে বিস্ফোরক সেট করা ছিল। এতক্ষণেই কালুর হাতের ফাইলটা ফাটতে শুরু করেছে। আমাদের এখন বের হতে হবে। তুমি অনেক বড় রিস্ক নিলে রিয়া। যদি আমার জায়গায় অন্য কেউ হতো তবে তোমাকে সেখানে গুলি করে দিত। আমি জানতাম তুমি সাধারণ নও। চলো, আসল ফাইলটা আমার ব্যাগে আছে। সুলতান এখন ভাববে যে এই ফাইলটা ধ্বংস হয়ে গেছে আর আমরা মিউজিয়ামের ভেতর পুড়ে মরছি। এটাই আমার চাল ছিল আয়ান। সুলতানকে অন্ধ রাখাটাই আমাদের বড় জয়। মিউজিয়ামের ভেতরে তখন সাইরেন বাজছে আর আগুনের শিখা দেখা যাচ্ছে। যারা তার ফোর্স নিয়ে পেছনের গেটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আয়ান আর রিয়া ধোয়ার মাঝখান দিয়ে বেরিয়ে এসে গাড়িতে উঠল। আয়ান রিয়ার দিকে তাকালো। মেয়েটি এখন শান্তভাবে নিজের চুল ঠিক করছে, যেন কিছুই হয়নি। আয়ান বুঝতে পারল এই রাফিয়ান সিটিতে সে একা নয়। তার পাশে এমন এক খেলোয়াড় আছে যে দাবার বোর্ডে তার চেয়েও চাল দিতে ওস্তাদ। বস, আপনারা ঠিক আছেন? মিউজিয়ামে তো বিশাল বিস্ফোরণ হয়েছে। আমরা ঠিক আছি যারা, কিন্তু সুলতান এখন তার সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলছে। রিয়া, তোমার এই চালের জন্য হয়তো আমরা সুলতানকে অনেক দ্রুত শেষ করতে পারবো, কিন্তু মনে রেখো আমি এখনও তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে না আয়ান, শুধু পাশে থেকো। সুলতানের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিনয় চলবে। কলেজের সেই খ্যাত ছেলেটা আর এই শান্ত মেয়েটা কাল সকালে আবার আমরা লাইব্রেরিতে দেখা করব। গাড়িটি অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। সিটি মিউজিয়ামের ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে, যা সুলতানের সাম্রাজ্যের পতনের এক নতুন সংকেত। আয়ন বুঝতে পারল আগামীর যুদ্ধটা আরও রক্তক্ষয়ী হবে,
কারণ সুলতান এখন কোণঠাসা বাঘের মতো হিংস্র হয়ে উঠবে। মিউজিয়ামের অগ্নিকাণ্ডের খবর যখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে, তখন সুলতানের প্রসাদে এক অদ্ভুত মৃত্যুপুরের নীরবতা। সুলতান তার অন্ধকার ঘরে বসে আছে, তার সামনে রাখা একটা ভাঙা মনিটর। কালু আধা পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তি, আর সুলতানের সেই অমূল্য ফাইলটা ছাই হয়ে গেছে বলে সে জানে। কিন্তু সুলতান জানে না যে আগুনের শিখা শুধু তার ফাইল পোড়ায়নি, তার পায়ের তলার মাটিও পুড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময় কলেজের হোস্টেল নিজের অন্ধকার রুমে বসে আছে আয়ান। তার সামনে রিয়ার দেওয়া সেই আসল হার্ড ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করা। আয়ন স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেখানে যা দেখা যাচ্ছে তা সুলতানের অপরাধের চেয়েও অনেক বড় কিছু। যারা, তুমি কি দেখতে পাচ্ছ এটা? সুলতান একা এই শহর চালায়নি। এই ড্রাইভের ভিতরে এমন কিছু নাম আছে যাদের আমরা এই দেশের রক্ষাকর্তা হিসাবে জানি। রাফিয়ান সিটি আসলে একটা বিশাল ল্যাবরেটরি, যেখানে সাধারণ মানুষের উপর গোপনে ড্রাগস টেস্ট করা হয়। বস, আমি সিগন্যাল ডিকোড করছি, কিন্তু হার্ডওয়্যারের ভিতরে একটা ডেডম্যান সুইচ আছে। আমরা যদি ভুল করে কোনো ফাইল ডিলিট বা কপি করার চেষ্টা করি, তবে পুরো ডেটা সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় রহস্য হলো, এই ড্রাইভের পাসওয়ার্ড রিয়ার বাবার হাতের ছাপ ছাড়া খুলবে না। তার মানে রিয়া আমাকে অর্ধেক সত্য বলেছে। সে ফাইলটা উদ্ধার করতে চেয়েছে ঠিকই, কিন্তু সেটার নিয়ন্ত্রণ সে নিজের হাতে রাখতে চায়। রিয়াকে আমি যতটা সহজ ভেবেছিলাম, সে আসলে তার চেয়ে গভীর কোন গেম খেলছে। যারা, তুমি রিয়ার উপর কড়া নজর রাখো। এখন কোথায়? বস, রিয়া এখন কলেজের গার্লস হোস্টেলে নেই। সিসিটিভি বলছে ও মিউজিয়াম থেকে বের হওয়ার পর একটা পুরনো গির্জার দিকে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই গির্জাটা সুলতানের এলাকাতেই অবস্থিত। আয়ান আর দেরি করল না। সে তার ট্যাকটিক্যাল স্যুট পরে দ্রুত মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। রাতের রাফিয়ান সিটি এখন এক অদ্ভুত থমথমে রূপ নিয়েছে। আয়ান গির্জার সামনে পৌঁছে দেখল চারপাশটা নিঝুম। গির্জার ভেতর মোমবাতির হালকা আলো দেখা যাচ্ছে। আয়ান নিঃশব্দে ভেতরে ঢুকল। বেদের সামনে রিয়া হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু তার সামনে রাখা যিশুর মূর্তির বদলে এক অদ্ভুত গোলক আকৃতির যন্ত্র। প্রার্থনা কি শেষ হয়েছে রিয়া, নাকি অন্ধকার রাতে নতুন কোনো চুক্তির কথা ভাবছো? তুমি আমাকে বললে না কেন যে হার্ড ড্রাইভের পাসওয়ার্ড তোমার বাবার বায়োমেট্রিক ছাড়া খুলবে না? তুমি অনেক দ্রুত চলে এলে আয়ন। আমি জানতাম তুমি ড্রাইভটা খোলার চেষ্টা করবে, কিন্তু তুমি যা দেখেছো তা হিমশিলের চূড়া মাত্র। আয়ন, তুমি কি জানো তোমার বাবা আদিত্য রায় কেন মারা গিয়েছিলেন? তিনি কি শুধু সুলতানের শত্রু ছিলেন? না, তিনি সুলতানের এই প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ছিলেন। সুলতান তাকে মারেনি, তোমার বাবা নিজেই নিজের মৃত্যু সাজিয়েছিলেন। আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা বিজ্ঞানী ছিলেন? তিনি সুলতানের সাথে কাজ করতেন? আয়ান রিয়ার দিকে এক পা এগিয়ে গিয়ে তার কাঁধ চেপে ধরল। ঠিক তখনই গির্জার চারপাশের জানালাগুলো ভেঙে পড়ল। একদল সশস্ত্র লোক দড়ি বেয়ে নিচে নামল। এদের নেতৃত্বে আছে সুলতানের এক গোপন ইউনিটের প্রধান, যার নাম আজম। ফাইলটা আমাদের দিয়ে দাও রিয়া। তোমার বাবার জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ। ডার্ক ফ্যান্টমকে এখানে এনে তুমি ভুল করেছ। আমাদের বস তাকে জ্যান্ত চায় না। আজম, তোমার বস এখন হাসপাতালের কালুর পাশে বসে কাঁদছে। তোমরা কার হয়ে দালালি করছো? আজম কোনো উত্তর দিল না। সে তার সঙ্গীদের ইশারা করল। আরমান নামের একজন সাইলেন্ট শুটার আয়ানের দিকে স্টান গান তাক করল। আয়ান তার বিদ্যুদেকি মার্শাল আর্ট দিয়ে দুজনকে ধরাশায়ী করল, কিন্তু তৃতীয়জন অর্থাৎ শওকত নামের এক বিশাল দেহী লোক রিয়ার দিকে একটা ইনজেকশন সিরিঞ্জ তাক করল। আয়ান ডাইভ দিয়ে রিয়াকে বাঁচাতে গেল, কিন্তু সেই ফাঁকে আজম নিজে আয়ানের ঘাড়ে একটা ইলেকট্রিক শক দিল। আয়ানের শরীর অবশ হয়ে আসছে। সে ঝাপসা চোখে দেখল রিয়া সেই গোলকটা নিয়ে আজম আর শওকতের সাথে গির্জার গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় রিয়া আয়নের দিকে তাকিয়ে চোখের জল মুছল, কিন্তু তার মুখে কোনো ক্ষমা ছিল না। আরমান যাওয়ার সময় আয়নের পিস্তলটা লাথি দিয়ে সরিয়ে দিল। বস, বস, শুনতে পাচ্ছেন? আপনার লোকেশন ব্লক হয়ে গেছে, আমি টিম নিয়ে আসছি। আয়ান মেঝেতে পড়ে ছটফট করছে। সে বুঝতে পারল সে এক বিশাল চক্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। আজম আর তার দল কি শুধুই সুলতানের লোক, নাকি এর পেছনে আরো বড় কেউ আছে? গির্জার মোমবাতিগুলো একে একে নিভে গেল। অন্ধকারে পড়ে থাকা আয়ানের কানে শুধু রিয়ার শেষ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। আয়ান, তোমাকে মরতে দেওয়া যাবে না, কারণ তুমি এই প্রজেক্টের শেষ চাবিকাঠি।
পরদিন সকালে রয়্যাল ভ্যালি কলেজের গেটে আয়ান যখন এলো, তার চোখে কোনো মায়া নেই। তার হাতে সুলতানের দেওয়া সেই পুরনো ফাইলটার একটা পাতা। সে যখন লাইব্রেরির দিকে হাঁটা দিল, দেখল রিয়ার সিটটা খালি। ডেস্কের ওপর শুধু একটা রক্তমাখা কালো গোলাপ পড়ে আছে। আয়ন বুঝতে পারল রাফিয়ান সিটির আসল রাজা হওয়ার যুদ্ধটা এখন আর সুলতানের সাথে নয়, এক অদৃশ্য ছায়ার সাথে শুরু হয়েছে। রিয়া, তুমি আমার শত্রু হও বা বন্ধু, তোমাকে আমি খুঁজে বের করবই। আর আমার বাবার রক্তে যদি এই শহরের মানুষের চোখের জল লেগে থাকে, তবে সেই রক্ত আমি নিজের হাতে পরিষ্কার করব। ঠিক সেই মুহূর্তে আয়নের ফোনে একটা আননোন ভিডিও কল এলো। স্ক্রিন অন হতেই দেখা গেল এক বৃদ্ধ মানুষ ল্যাবের ভেতর বন্দি, আর তার পাশেই দাঁড়িয়ে আছে রিয়া। কিন্তু রিয়ার হাতে এখন একটা বন্দুক, যা সেই বৃদ্ধের মাথায় ঠেকানো। বৃদ্ধের গলার লকেটটা আয়নের বাবার লকেটের সাথে হুবহু এক। আয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজম পাশ থেকে অট্টহাসি দিচ্ছে। রহস্যের জাল এখন পুরো শহরকেই ঢেকে ফেলেছে। ভিডিওর অপাশে থাকা মানুষটার চোখের দিকে তাকিয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। আমি আজ পর্যন্ত অনেক শত্রু দেখেছি, অনেক খুনি দেখেছি, কিন্তু নিজের আয়নার প্রতিবিম্বের মতো কাউকে এভাবে খাঁচায় বন্দি থাকতে দেখবো তা কখনো ভাবিনি। রিয়া, তুমি আমার দিকে বন্দুক তাক করতে পারো, আমার বুকে গুলি চালাতে পারতে, কিন্তু এই বৃদ্ধ লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে তুমি আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছো। খেলাটা এখন আর মাফিয়া সাম্রাজ্য নেই, খেলাটা এখন ডিএনএর। আয়ন কলেজের লাইব্রেরির মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চারপাশের ছাত্রছাত্রীরা যে যার মতো পড়াশোনা করছে। কেউ জানে না যে এই সাধারণ ছেলেটির ফোনে এখন এই শহরের সবচাইতে ভয়ঙ্কর নাটকটা লাইভ চলছে। ভিডিও কলে দেখা যাচ্ছে এক অন্ধকার ল্যাবরেটরির ভেতর সেই বৃদ্ধ মানুষটি চেয়ারে বাঁধা। তার চুল ধবধবে সাদা, কিন্তু মুখটা ঠিক আয়নের মতো। রিয়ার হাত কাঁপছে না, সে খুব স্থিরভাবে বৃদ্ধের কপালে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে। আজম পাশ থেকে অট্টহাসি দিচ্ছে। কি হলো ডার্ক ফ্যান্টম, চিনতে পারছো না? ইনি সেই বিখ্যাত বিজ্ঞানী আরিফ আহমেদ, তোমার বাবা, যাকে তুমি ২০ বছর ধরে মৃত ভেবে এসেছো। সুলতানেকে মারেনি, বরং এই ল্যাবে বন্দি করে ড্রাগ রিসার্চের জন্য ব্যবহার করেছে। এখন বলো, বাবার জীবন বাঁচাবে নাকি ওই হার্ড ড্রাইভটা আমাকে ফেরত দেবে? আজম, তোমরা যদি ভেবে থাকো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাইলটা নিয়ে নেবে, তবে তোমরা ভুল করছো। আর রিয়া, তুমি তো বলেছিলে তোমার বাবা সুলতানের হাতে নির্যাতিত। এখন দেখছি তুমি নিজেই সুলতানের সবচেয়ে বড় অস্ত্র। আমাকে এই লোকেশনটা দাও। লোকেশন দিয়ে কোনো লাভ নেই আয়ান, তুমি এখানে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এই প্রজেক্ট শেষ চাবিকাঠি। তোমার বাবার শরীরে যে ভাইরাসের অ্যান্টিডোট আছে তা কাজ করবে না যতক্ষণ না তোমার শরীরের ফ্রেশ রক্ত তাতে মেশানো হয়। সুলতান এটাই চায়, সেই অমর হতে চায় আয়ান। ভিডিও কলটা হঠাৎ কেটে গেল। আয়ন এক মুহূর্ত দেরি না করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার চোখের চশমাটা সে খুলে ছুঁড়ে ফেলে দিল। কলেজের মেন গেটে যারা তার গাড়ি নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল। আয়ন গাড়িতে উঠেই ল্যাপটপটা হাতে নিল। যারা সিগন্যাল ট্র্যাক করতে পেরেছো? ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আসছিল ওর কি কোনো কারখানার? বস, আমি অডিও অ্যানালাইসিস করেছি। এটা কোনো কারখানা নয়, এটা সমুদ্রের ঢেউয়ের শব্দ। রাফিয়ান সিটির উত্তর দিকের সেই পরিত্যক্ত বাতিঘর, যেখানে সবাই ভুতুরে বলে জানে। সুলতানের আসল ল্যাব ওখানে। কিন্তু বস, ওখানে ঢোকা মানে সুইসাইড মিশন। আজম সেখানে তার পুরো ব্ল্যাক স্কোয়াড নিয়ে আছে। যারা, আমার বাবা বেঁচে আছে, এই একটা খবরই আমার জন্য যথেষ্ট। আমার পুরো টিমকে কল করো। আজ আর কোনো লুকোচুরি নয়। রাফিয়ান সিটির প্রতিটি অলি গলি যেন আজ বোমার শব্দে কেঁপে ওঠে। সুলতানকে বুঝিয়ে দাও, ডার্ক ফ্যান্টম যখন খেপে যায় তখন সে আর মানুষ থাকে না। বৃষ্টির ঝাপটা শুরু হয়েছে। কালো রঙের 7টি এসইউভি গাড়ি শহরের বুক চিরে উত্তর দিকের দিকে বাতিঘরের দিকে ধাবিত হচ্ছে। আয়ন তার হাতে থাকা অটোমেটিক রাইফেলটা লোড করল। তার পরনে এখন ডার্ক ফ্যান্টমের সেই লেজেন্ডারি ব্ল্যাক জ্যাকেট। বাতিঘরের কাছাকাছি পৌঁছাতেই চারপাশ থেকে স্নাইপারের গুলি আসতে শুরু করলো। আজম জানতো আয়ন আসবে। আরমান, শওকাত, পজিশন নাও। আয়ান যেন বাতিঘরের মেন গেট পর্যন্ত পৌঁছাতে না পারে। রিয়া, তুমি বুড়োটাকে নিয়ে টপ ফ্লোরে যাও। সুলতান ভাই রওনা দিয়েছেন। আয়ান গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ল। তার মুভমেন্ট ছিল বিদ্যুতের মতো দ্রুত। আরমানের ওপর থেকে গুলি ছুটছিল, কিন্তু আয়ান এক পিলারের আড়ালে গিয়ে নিজের গ্রেনেড লঞ্চার বের করলো।
এক নিমেষেই বাতিঘরের সামনের ওয়াচ টাওয়ারটা ধুলোয় মিশিয়ে দিল সে। শওকত তার বিশাল শরীর নিয়ে আয়নের সামনে এসে দাঁড়ালো, হাতে একটি ভারী চেন। আজ তোর হাড়গোড় আমি চূর্ণ করব আয়ান। কলেজের সেই ক্ষেত ছেলেটার দাফন আজ এখানেই হবে। শওকত, তোর মতো পেশিবহুল গাদাদের জন্য আমার কাছে সময় নেই। আয়ন কথা না বাড়িয়ে শওকতের দিকে এগিয়ে গেল। শওকত চেনটা ঘোরাতে ঘোরাতে আক্রমণ করতে চাইল, কিন্তু আয়ান নিচে হয়ে স্লাইড করে শওকতের পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে গেল এবং তার পেছনের নার্ভে একটা বিশেষ প্রেসার পয়েন্টে আঘাত করল। শওকত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আয়ন কোনো দয়া না দেখিয়ে তার কপালে এক রাউন্ড গুলি খরচ করে সোজা ভেতরে ঢুকে গেল। ভেতরে আজম তার বাকি টিম নিয়ে ওত পেতেছিল, যারা পেছন থেকে কভার দিচ্ছিল। আর এগুলো আমি সুইচ টিপে দেব আয়ান, পুরো ল্যাব ধুলোয় মিশে যাবে, তোমার বাবা সহ। সুইচ টেপার সুযোগ তুই পাবি না আজম। আয়ন আজমের হাতের দিকে লক্ষ্য করে একটা ছুরি ছুড়ল। ছুরিটা নিখুঁতভাবে আজমের হাতের কবজিতে বিঁধে গেল। আজম যন্ত্রণায় কাঁপতে লাগলো। ঠিক সেই সময় টপ ফ্লোর থেকে রিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। আয়ান সিঁড়ি বিয়ে উপরে উঠতে শুরু করলো। উপরে গিয়ে সে দেখলো এক অদ্ভুত দৃশ্য। রিয়া তার বাবার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার নিজের কপালে সুলতান পিস্তল ঠেকিয়ে রেখেছে। সুলতান আজ সুস্থ হয়ে ফিরে এসেছে, তার চোখে এক পৈশাচিক আনন্দ। অভিনন্দন আরিফ আহমেদের সুযোগ্য পুত্র, তুমি ঠিক সময় এসেছো। রিয়া ভেবেছিল সে আমাকে ধোকা দিয়ে তোমার সাথে হাত মেলাবে, কিন্তু ও জানতো না ওর বাবাকে আমি অনেক আগেই মেরে ফেলেছি। রিয়াকে আমি এতদিন ব্যবহার করেছি শুধু তোমাকে এই ল্যাবে টেনে আনার জন্য। এখন আরিফ, তোমার ছেলে রক্ত দাও, নয়তো তোমার এই পালিত মেয়েকে আমি এখনই শেষ করব। সুলতান, তুমি রিয়াকে ব্যবহার করছো? রিয়া, তার মানে তুমি আমার শত্রু ছিলে না? তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে? আয়ান, আমি জানতাম না যে আমার বাবা আর নেই। সুলতান আমাকে মিথ্যে বলেছিল। ও আমাকে ব্ল্যাকমেল করে তোমাকে এখানে এনেছে। আয়ান, তুমি আমার চিন্তা করো না, তুমি তোমার বাবাকে নিয়ে পালাও। আয়ান, আমার ছেলে, তুমি বড় হয়েছো। সুলতানকে যা দেওয়ার তা কোনোদিনও পাবে না। আমাদের বংশের রক্ত কোনো খুনিকে অমর করতে পারে না। আয়ান, তুমি পালাও। সুলতান পাগলের মতো হাসতে লাগলো। সে রিয়ার কপালে বন্দুকের চাপ বাড়ালো। আয়ান রাইফেলটা নিচে নামিয়ে রাখলো। সে জানতো সুলতান এখন বেপরোয়া। রক্ত দাও আয়ান, ওই সিরিঞ্জটা তুলে তোমার নিজের শরীর থেকে রক্ত বের করো, নয়তো রিয়া মরবে, তোমার বাবাও মরবে। সুলতান, রক্ত আমি দেব, তবে সিরিঞ্জে নয়। তোমার এই নোংরা মেঝেতে যারা নাও। আয়ান সংকেত দিতেই বাতিঘরের ছাদ চিরে জারার হেলিকপ্টার থেকে বিশেষ কমান্ডোরা নিচে নামতে শুরু করলো। আয়ান ডাইভ দিয়ে সুলতানের পায়ের ওপর আক্রমণ করলো। সুলতানের হাতের পিস্তলটা ছিটকে পড়ল। রিয়া চট করে পিস্তলটা কুড়িয়ে নিল। সুলতান আর আয়ান এখন একে অপরের সাথে ধস্তাধস্তি করছে। আরিফ আহমেদ কাপা কাপা হাতে একটি কেমিক্যাল বোতল সুলতানের দিকে ছুঁড়ে মারলেন। বোতলটা সুলতানের পিঠে লাগতেই আগুন জ্বলে উঠল। জ্যান্ত পুড়িয়ে মারছিস আমাকে, তোদের কাউকে আমি ছাড়বো না। সুলতান আগুনের শিখার মাঝেই পাগলের মতো আয়ানকে আক্রমণ করতে চাইল। রিয়া ঠিক সেই সময় সুলতানের বুকে লক্ষ্য করে 3টি গুলি ছুড়ল। সুলতান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের সামনে তার পুরো সাম্রাজ্য আর অমর হওয়ার স্বপ্ন ধুলোয় মিশে গেল। সুলতান বাতিঘরের উপর থেকে নিচের উত্তাল সমুদ্রে পড়ে গেল। আজম আর আরমানকে যারা ততক্ষণে বন্দি করে ফেলেছে। আয়ান দ্রুত তার বাবার বাঁধন খুলে দিল। আরিফ আহমেদ তার ছেলেকে জড়িয়ে ধরলেন। 20 বছরের সেই অপূর্ণতা আজ পূর্ণ হলো। রিয়া দূরে দাঁড়িয়ে কাঁদছিল। সে জানতো সে অপরাধ করেছে, কিন্তু আয়ান তার থেকে হাত বাড়িয়ে দিল। রিয়া, তুমি না থাকলে আমি হয়তো কোনোদিন আমার বাবাকে খুঁজে পেতাম না। সুলতানের জাল অনেক গভীর ছিল, তুমিও তাতে আটকা পড়েছিলে। চলো, এই নরক থেকে আমাদের বের হতে হবে। বাতিঘরটি যখন একের পর এক বিস্ফোরণে কাঁপছিল, আয়ান তার বাবা আর রিয়াকে নিয়ে জারার হেলিকপ্টারে উঠে পড়ল। নিচ থেকে দেখা যাচ্ছিল রাফিয়ান সিটির সেই পুরনো সাম্রাজ্য পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশ এখন পরিষ্কার হতে শুরু করেছে। রয়্যাল ভ্যালি কলেজের সেই খ্যাত ছেলেটি আজ আর ছদ্মবেশে নেই। সে এখন তার বাবার হৃদগৌরব উদ্ধার করেছে। বস, এখন আমাদের গন্তব্য কোথায়? যেখানে কোনো সুলতান নেই, যেখানে কোনো অন্ধকার প্রজেক্ট নেই,
যারা রাফিয়ান সিটিকে আজ এক নতুন রাজার পরিচয় দাও। তবে এই রাজা বন্দুক দিয়ে নয়, ভালোবাসা আর নির্বিচার দিয়ে রাজত্ব করবে। আর হ্যাঁ, কাল কলেজে আমার একটা এক্সাম আছে, ওটা কিন্তু মিস করা যাবে না। হেলিকপ্টারটি দিগন্তের দিকে উড়ে চলল। আয়নের কাঁধে মাথা রেখে রিয়া পরম শান্তিতে চোখ বুজল। আরিফ আহমেদ তার ছেলের চোখের দিকে তাকিয়ে এক গর্বিত হাসি হাসলেন। রাফিয়ান সিটির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো, যার রচয়িতা সেই কলেজের খ্যাত ছেলেটি, যে আসলে ছিল এই শহরের আসল মাফিয়া কিং। রাফিয়ান সিটির মেন হাসপাতাল লাইফ কেয়ার, ব্যস্ততা এখানে 24 ঘন্টা। শহরের বড় মাফিয়া যুদ্ধের ক্ষত মুছতে মুছতে এই হাসপাতালটির দেয়ালে দেয়ালে অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস জমে আছে। হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে ইরা। পরনে ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ আর হাতে ফাইল। ইরা এই হাসপাতালের সবচাইতে দক্ষ এবং শান্ত স্বভাবের ডাক্তার। তার চোখ দুটি সবসময় মমতায় ভরা থাকে, যেন সে শুধু ঔষধ নয়, নিজের ব্যবহার দিয়েও রোগী সুস্থ করতে চায়। তবে তার পেছনের গল্পটা কেউ জানে না। সে কেবল নিজের কাজটুকু নিয়ে থাকতে ভালোবাসে। আজ রাতটা অন্য দিনের চেয়ে বেশি ভারী মনে হচ্ছে ইরার কাছে। সিস্টার, 7 নম্বর বেডের পেশেন্টকে কি ইনজেকশন দেওয়া হয়েছে? তার ব্লাড প্রেশার আবার চেক করুন। আমি একটু ইমার্জেন্সি ওটিতে যাচ্ছি, ওখানে একটা ক্রিটিক্যাল কেস আসার কথা। ইরা যখন ওটির দিকে যাচ্ছিল, তখন হঠাৎ হাসপাতালের গেটে কয়েকটা কালো রঙের গাড়ি বিকট শব্দে ব্রেক কষল। চারপাশটা যেন হাহাকারে ভরে উঠল। যারা আর তার কয়েকজন সঙ্গী মিলে একজনকে ধরাধরি করে ভেতরে আনছে। লোকটি সারা শরীর রক্তে ভেজা, পেটে একটা বিশাল জখম। যারা চিৎকার করে ডাক্তার খুঁজছে। তার চোখে মুখে আজ প্রথমবার ভয়ের ছাপ দেখা যাচ্ছে। ডক্টর, কেউ আছেন? তাড়াতাড়ি আসুন, আমার বসের অবস্থা খুব খারাপ, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, ওনাকে বাঁচাতেই হবে। ইরা দ্রুত এগিয়ে এলো। সে দেখল ট্রলিতে শুয়ে থাকা ছেলেটির পরনে সাধারণ একটা নীল শার্ট, চোখে মোটা ফ্রেমের একটা ভাঙা চশমা ঝরে আছে, মুখটা রক্তে আর ধুলোয় মাখা। ইরা প্রথমে ছেলেটিকে চিনতে পারেনি। সে দ্রুত পালস চেক করলো এবং তার চোখ কপালে উঠল। ছেলেটির পালস খুব দ্রুত কমছে। সিস্টার, জলদি অক্সিজেন মাস্ক আনুন, ওনাকে ইমার্জেন্সি থিয়েটারে নিয়ে চলুন, প্রচুর ইন্টারনাল ইনজুরি হতে পারে। যারাপু, আপনি বাইরে অপেক্ষা করুন, ভেতরে যাওয়া নিষেধ। আয়ান তখন আধা অজ্ঞান অবস্থায়। সুলতানের পতনের পর তার অবশিষ্টাংশ যে এভাবে অতর্কিত আক্রমণ করবে তা আয়ান কল্পনাও করেনি। যারা সময় মতো পৌঁছালেও আয়ান নিজেকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। ইরা যখন ওটিতে ঢুকলো, সে খুব মনোযোগ দিয়ে আয়ানের ক্ষত পরিষ্কার করতে শুরু করলো। অপারেশন চলার মাঝখানে একটি অদ্ভুত কাণ্ড ঘটল। আয়ান অচেতন অবস্থাতেই ইরার কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরল। তার শরীরের সব শক্তি দিয়ে সে ইরাকে নিজের দিকে টেনে নিল। যারা, ফাইলটা রিয়াকে বলো লকেটটা যেন হারিয়ে না যায়, সুলতানকে ছাড়বে না। এই যে শুনুন, হাত ছাড়ুন, আপনি এখন কথা বলার অবস্থায় নেই, শান্ত হন। সিস্টার, ওনাকে অ্যানাস্থেশিয়া বাড়ান, পেশেন্ট রিয়াক্ট করছে। আয়নের হাতটা ইরার অ্যাপ্রনের পকেটে ঢুকে গেল এবং সেখান থেকে সে অবচেতন মনে টান দিতে ইরার আইডেন্টিটি কার্ডটা ছিঁড়ে মেঝেতে পড়ে গেল। এমনকি ইরার গলার সোনার লকেটটাও আয়নের হাতের টানে মাঝখান দিয়ে ভেঙে গেল। ইরা এই পরিস্থিতিতে হতভম্ব হয়ে গেল। এই ছেলেটির সাধারণ শার্টের নিচে একটি অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেটের অংশ বিশেষ দেখে ইরা চমকে উঠল। একজন সাধারণ ছাত্রের নিচে এমন জিনিস কেন থাকবে? ইরার মনে গভীর খটকা লাগলো। দীর্ঘ 4 ঘন্টা লড়াইয়ের পর আয়ানকে কেবিনে শিফট করা হলো। ইরা তার রুমে বসে নিজের ভাঙা লকেটটার দিকে তাকিয়েছিল। এই লকেটটা তার মায়ের শেষ স্মৃতি। আয়নের উপর তার খুব রাগ হচ্ছে। আবার ছেলেটির শরীরের ক্ষতগুলো দেখে এক অদ্ভুত মায়াও কাজ করছে। মাঝরাত, হাসপাতালের করিডোর একদম জনশূন্য। আয়নের কেবিনে শুধু একটা ডিম লাইট জ্বলছে। আয়নের জ্ঞান ফিরল খুব ধীরে। সে দেখলো পাশে কেউ একজন বসে ফাইল পড়ছে। আয়ন কথা বলার চেষ্টা করলো, কিন্তু পেটে অসহ্য ব্যথায় মুখ দিয়ে শুধু একটা গোঙানি বের হলো। ইরা শুনতে পেয়ে চট করে উঠে এলো। নড়াচড়া করবেন না, আপনার পেটে 10টা সেলাই পড়েছে। আপনি খুব ভাগ্যবান যে মেইন আর্টারিটা ড্যামেজ হয়নি। একদম শান্ত হয়ে শুয়ে থাকুন। আপনি কে? যারা কোথায়? আমার চশমাটা কি ঠিক আছে? আমি ডক্টর ইরা।
আপনার সাথে যারা এসেছিল তাদের আমি বাইরে যেতে বলেছি। আর শুনুন, আপনি কি কোনো বিশেষ অপরাধী চক্রের সদস্য? আপনার জামার নিচে বুলেট প্রুফ জ্যাকেট ছিল কেন? আর আপনার ওই মোটা চশমার আড়ালে এত তীক্ষ্ণ চোখ কেন? আপনি কি আয়ান? আমি কেবল রয়্যাল ভ্যালি কলেজের একজন সাধারণ ছাত্র ডক্টর। কলেজের ইন্টারনাল ঝামেলায় মাঝে মধ্যে এমন রক্তারক্তি হয়, আর আমার চশমাটা সম্ভবত আপনার মতোই ভেঙে গেছে, তাই না? আমার চশমা নয়, আপনি ঘুমের ঘোরে আমার গলার এই দামি লকেটটা ভেঙে ফেলেছেন। আপনি কি জানেন এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল। আপনার মতো মাফিয়া টাইপ ছেলেদের কাছে আবেগের কোনো দাম নেই, জানি আমি। আয়নেরার চোখের দিকে তাকালো। মেয়েটির চোখে পানি চিকচিক করছে। আয়ন অনুভব করলো এই মেয়েটি কেবল একজন কর্তব্যরত ডাক্তার নয়, তার কঠোর আচরণের আড়ালে কোনো এক গভীর অভিমান লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বাইরে আবার ভারী বুটের শব্দ শোনা গেল। সুলতানের এক গোপন চালা রানা তার দলবল নিয়ে হাসপাতালে ঢুকে পড়েছে। তারা জেনে গেছে আয়ান আজ একা এবং মারাত্মক আহত। খুঁজে বের করো ওকে, প্রতিটি কেবিন চেক করো, যে রুমে যারা পাহারা নেই সেখানেও আছে। আজ এই হাসপাতালে ড্রাগ ফরমেন্টের সমাধি হবে। ইরা জানালার কাছ দিয়ে নিচে তাকাতেই দেখলো কয়েকটা ছায়া বন্দুক হাতে করিডোর দিয়ে এগিয়ে আসছে। সে ভয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু আয়ান এক অদ্ভুত শক্তিতে বিছানা থেকে নামার চেষ্টা করলো। যন্ত্রণায় তার কপালে ঘাম জমেছে। ইরা, এই রুমের লাইট নিভিয়ে দেন এখনই। ওরা আমাকে মারতে এসেছে। আপনি পাশে থাকলে আপনারও বিপদ হবে, জলদি করুন। আপনি পাগল হয়েছেন? এই অবস্থায় নড়লে সেলাই ছিঁড়ে যাবে। আপনি বাঁচবেন না। আমি পুলিশ ডাকছি। পুলিশ আসার আগেই ওরা আপনার লাশ ফেলে দেবে। আপনার কাছে কি কোনো কড়া পেন কিলার ইঞ্জেকশন আছে? জলদি আমাকে দিন, আমি আমার ব্যথা অনুভব করতে চাই না। আমাকে এখন লড়তে হবে। ইরা বুঝতে পারল সামনে বড় বিপদ। সে আয়নের চোখে এমন এক দৃঢ়তা দেখল যা কোনো সাধারণ মানুষের হওয়া সম্ভব নয়। ইরা তার ড্রয়ার থেকে একটা মরফিন ইঞ্জেকশন বের করলো এবং কাঁপা কাঁপা হাতে আয়নের শরীরে পুশ করলো। আয়ান ইরার হাতটা শক্ত করে ধরে নিচু স্বরে বলল, ভয় পাবেন না ইরা, আপনি আজ আমার প্রাণ বাঁচিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাকে অক্ষত রাখা। তবে মনে রাখবেন, আজ ওই রুমে যা করবে তা যেন এই দেওয়ালের বাইরে না যায়। আপনি কেবল একজন ডাক্তার হিসেবে আমাকে চেনেন, সেটাই সত্যি থাকুক। রুমের দরজা সজোরে লাথি মেরে খুলে গেল। রানা তার বন্দুক নিয়ে ভেতরে ঢুকলো, কিন্তু রুমে ঘুটঘুটে অন্ধকার থাকায় সে কিছুই আন্দাজ করতে পারল না। হঠাৎ অন্ধকারের মাঝখান থেকে একটি স্টিলের ট্রে উড়ে এলো এবং রানার কপালে লাগলো। আয়ান পেটের স্যালাইনের তোয়াক্কা না করে এক ক্ষুধার্ত নেকড়ের মতো রানার উপর ঝাঁপিয়ে পড়ল। ইরা এক কোনায় দাঁড়িয়ে ভয়ে নিজের মুখ চেপে ধরল। সে দেখল কলেজের সেই অসহায় ছেলেটি এখন অন্ধকারের রাজা হয়ে লড়াই করছে। আয়ন একটি সার্জিক্যাল কাঁচি দিয়ে রানার সঙ্গীদের নিমেষেই মাটিতে লুটিয়ে দিল। তুই তো সেই ছেলে ডার্ক ফ্যান্টম। তাহলে তুই? আমরা তো সুলতান ভাইয়ের কথা বিশ্বাস করতে চাইনি। আজ থেকেই সত্যিটা শুধু তুই আর তোর আজরাইল জানবে। তোদের মতো জঞ্জাল পরিষ্কার করে আমার নেশা। মুহূর্তের মধ্যে আয়ান রানাকে অজ্ঞান করে দিল। যারা তার ফোর্স নিয়ে করিডোর দিয়ে দৌড়ে আসার শব্দ পাওয়া গেল। আয়ান তড়িঘড়ি করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং ইরাকে ইশারা করলো লাইট জ্বালাতে। যারা ঘরে ঢুকে দেখলো মেঝেতে রানার লোকরা পড়ে আছে আর আয়ান হাঁপাচ্ছে। বস, আপনি ঠিক আছেন? আমি মেন গেটের জ্যামে আটকে গিয়েছিলাম। এদের কি করব? এই আবর্জনাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো। আর ডক্টর ইরাকে একদম ডিস্টার্ব করবে না। উনি আমার জন্য অনেক কিছু করেছেন। ওনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। যারা লোকগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল। ইরা পাথরের মতো দাঁড়িয়ে আয়নের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না সে কি কৃতজ্ঞ হবে নাকি এই ভয়ঙ্কর মানুষটাকে দেখে পালাবে। আয়ন তার ভাঙা চশমাটা হাতে নিয়ে ইরার দিকে শান্ত চোখে তাকালো। ইরা, আপনার লগেরটা আমি ঠিক করে দেব, এটা আমার কথা। আর কাল সকালে যখন ডিউটি শেষ করে বাড়ি যাবেন তখন বলে যাবেন যে হাসপাতালে আপনি কোনো মাফিয়াকে দেখেছেন। আপনি কেবল একজন মুমূর্ষু ছাত্রকেই বাঁচিয়েছেন, এটুকুই মনে রাখবেন। আমি কি করে বলবো আয়ন? আপনি তো আমার চোখের সামনে খুনিদের কুচি কাটা করলেন। আপনি কি আসলে মানুষ নাকি কোনো ছায়া? আপনার আসল পরিচয় কি? পরিচয় জানে কি হবে এরা? তবে আজ থেকে এই হাসপাতালেই আমার এক নতুন গল্প শুরু হলো। আমাদের এই কাকতালীয় পরিচয়টা হয়তো কোনো বড় তুফানের পূর্বাভাস,
ভোরের আলো ফুটতেই ইরা যখন হাসপাতাল থেকে বের হচ্ছিল, সে দেখলো তার ব্যাগটির ওপর একটা মকমলের বাক্স রাখা। বাক্সটি খুলতেই সে দেখলো হুবহু তার মায়ের দেওয়া লকেটের মতো একটি নতুন হীরের লকেট, চিকচিক করছে। নিচে একটা চিরকুট, ঋণ শোধ হলো ডক্টর, তবে চশমাটা আমার এখনো ভাঙাই আছে, আবার হয়তো দেখা হবে। ইরা হাসপাতালের গেটে দাঁড়িয়ে আকাশ দেখল। সে বুঝতে পারল রাফিয়ান সিটির এই মাফিয়া কিং তার জীবনে এক অদ্ভুত রহস্যের জাল বুনে দিয়েছে। হাসপাতালে সে রক্তাক্ত রাতের পর কয়েক সপ্তাহ কেটে গেছে। এরা চেষ্টা করেও নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। সাদা অ্যাপ্রন পরে যখন সে করিডোর দিয়ে হাঁটে, তার কানে তখনও আয়নে সেই হাড়হিম করা গলার স্বর আর সার্জিক্যাল কাচের ঝনঝনানি বাজে। রাফিয়ান সিটি আর অপরাধ জগৎটা এতদিন ইরার কাছে খবরের কাগজের শিরোনাম ছিল, কিন্তু এখন সেটা তার জীবনের অংশ হয়ে উঠেছে। আজ রাতে ডিউটি শেষে ইরা যখন হাসপাতালের পার্কিং লটে এলো, দেখল ঝুম বৃষ্টি পড়ছে। তার ছোট্ট গাড়িটার পাশে একটা দামি ব্ল্যাক এসইউভি দাঁড়িয়ে আছে। গাড়ির কাছ নামতেই দেখা গেল আয়ানকে। তার চোখে এখন নতুন চশমা, কিন্তু চাহনিতে সেই পরিচিত গাম্ভীর্য। বৃষ্টিতে ভেজে বাইরে যাওয়াটা একজন ডাক্তারের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ইরা, উঠে এসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমার নিজের গাড়ি আছে আয়ান, আর আপনার সাথে আমার এভাবে দেখা হওয়াটা লোকে অন্যভাবে নিতে পারে। আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আপনি বিপদের আরেক নাম? বিপদ তো তোমার পিছু নিয়েছে সেই রাত থেকেই, যেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। এখন আর একা চলাফেরা করা তোমার জন্য নিরাপদ নয়। এসো, অনেক কথা বলার আছে। ইরা অনিচ্ছা সত্ত্বেও আয়ানের গাড়িতে উঠল। গাড়ির ভেতরে এক অদ্ভুত দামি পারফিউম আর নতুন লেদারের গন্ধ। গাড়ি চলতে শুরু করলে আয়ান সাইলেন্স ভেঙে কথা বলল। রিয়া শহর ছেড়ে চলে গেছে, কিন্তু সুলতানের কিছু গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। তারা জানে তুমি আমাকে বাঁচিয়েছ। তারা ভাবছে তুমি আমার কোনো দুর্বলতা। ইরা, আমি তোমাকে এই নোংরা জগতের সাথে জড়াতে চাই না, কিন্তু পরিস্থিতি আমাদের কোনো সুযোগ দেয়নি। আপনি আমাকে রক্ষা করার অজুহাতে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলছেন আয়ান। আমি একজন ডক্টর, আমার জগৎ হলো জীবন বাঁচানো, আর আপনার জগৎ রক্ত, বারুদ আর ক্ষমতা। আমরা কখনো এক হতে পারি না। হঠাৎ আয়ান গাড়ির ব্রেক কষল। রাস্তার এক নির্জন কোনায় গাড়িটা থামল। আয়ান ইরার দিকে ঘুরে তাকালো। তার চোখে এক বিষণ্ণতা। তুমি কি জানো ইরা, এই শহরের প্রতিদিন কতজন মানুষ বিনা চিকিৎসায় মরে, কতজন মেয়ে পাচার হয়ে যায়? আমি মাফিয়া হয়েছি কারণ এই শহরের সিস্টেমটা পচে গেছে। আমি যদি রক্ত না জড়াই, তবে আরও হাজার হাজার নির্দোষ মানুষের রক্ত ঝরবে। তুমি জীবন বাঁচাতে চাও, আর আমি সেই জীবনের পথটা পরিষ্কার করতে চাই। উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই। এরা চুপ করে রইল। সে বুঝতে পারছে আয়নের যুক্তিগুলো ফেলে দেওয়ার মতো নয়। ঠিক সেই সময় আয়নের ফোনে একটা মেসেজ এলো। সেই মেসেজটা পড়তেই ইরার দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে উঠল। যারা খবর পাঠিয়েছে, হাসপাতালে মেডিসিন সাপ্লাইয়ের যে ট্রাকটা আসার কথা ছিল, সেটা সুলতানের পূর্ণ লোক হামজা হাইজ্যাক করেছে। ওই ট্রাকে ক্যান্সার রোগীদের জন্য জরুরি কিছু ইঞ্জেকশন ছিল। হামজা ওগুলো ব্ল্যাকে বিক্রি করার পরিকল্পনা করছে। কি বলছেন? ওই ওষুধগুলো না পৌঁছালে কাল সকালে অনেক রোগী মারা যাবে। আপনি কি কিছু করতে পারবেন না? আমি পারতাম, কিন্তু এখন আমি একা। যারা শহরের অন্য প্রান্তে একটা অপারেশন আছে। এরা, তুমি কি আমার সাথে যাবে? হয়তো আজ রাতে তোমাকে জীবনের অন্য এক রূপ দেখতে হবে। একজন ডাক্তার হিসেবে তুমি কি পারবে জীবনের জন্য লড়াই করতে? ইরা এক মুহূর্ত ভাবল, তারপর ধীর গলায় বলল, চলুন আয়ান, আমি আমার পেশেন্টদের মরতে দিতে পারি না। আয়ান মুচকি হাসল। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে শহরের পরিত্যক্ত ডকইয়ার্ডের দিকে রওনা দিল। বৃষ্টির তোড় আরও বেড়েছে। ডকইয়ার্ডের ভেতরে হামজা আর তার সশস্ত্র দল ট্রাকটা ঘিরে দাঁড়িয়ে আছে। আয়ন গাড়িটা একটু দূরে পার করে নিজের পিস্তলটা চেক করে নিল। ইরা, তুমি গাড়িতে থাকো, কোনো শব্দ করবে না। আমি সিগন্যাল দিলে তুমি শুধু ট্রাকের কাছে যাবে। না আয়ান, আমি আপনার সাথে আসব। আমি জানি ওই ওষুধগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। হাতাহাতি হয়ে গেলে হয়তো আমি পারবো না, কিন্তু আমি আপনাকে কভার দেব। আয়ান অবাক হয়ে ইরার দিকে তাকালো। সাধারণ একজন ডাক্তার মেয়ের এই সাহস সে কল্পনাও করেনি। তারা দুজনে অন্ধকারের সুযোগ নিয়ে হামজার লোকদের কাছাকাছি পৌঁছালো। আয়ান বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রথম দুজনকে কুপিয়ে সরিয়ে দিল, কিন্তু হামজা টের পেয়ে গেল।
কে ওখানে? ডান প্রাণ, তুই কি ভেবেছিস চুরির মতো করে ঢুকবি এখানে? এদিকে আয়। আয়ন অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো। তার হাতে এখন দুটো বন্দুক। সে একাই হামজার 10 জন লোকের সাথে লড়তে শুরু করলো। গুলির শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে। ইরা এক কন্টেইনারের আড়ালে লুকিয়ে দেখছিল। হঠাৎ সে দেখলো হামজার একজন লোক আয়নের দিকে পেছন থেকে নিশান নিয়েছে। ইরা আর দেরি করলো না। পায়ের কাছে পড়ে থাকা একটা ভারী লোহার রড তুলে নিয়ে সে সেই লোকটার মাথায় সজোরে আঘাত করলো। লোকটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল। আয়ান ঘুরে দেখল ইরা দাঁড়িয়ে আছে, তার হাতে রক্তমাখা রড আর চোখে এক অদ্ভুত সংকল্প। আয়ান এক লোহময় হামজার বুকে গুলি চালিয়ে তাকে শেষ করে দিল। চারপাশ শান্ত হয়ে এলো। আয়ান ইরার কাছে এগিয়ে গেল। ইরা, তুমি তুমি এটা কি করলে? তুমি তো রক্ত সহ্য করতে পারতে না। আমি বলেছি না অ্যান, আমার পেশেন্টদের জন্য আমি সব করতে পারি। এই লোকটা আপনাকে মারতে যাচ্ছিল। আপনি মরে গেলে ওষুধগুলো হাসপাতালে পৌঁছতো না। আমি কেবল বাধা সরিয়েছি। আয়ান ইরার হাত থেকে রডটা নিয়ে ফেলে দিল। সে ইরার কাঁধে হাত রাখল। ইরার সাদা অ্যাপ্রনে আজ রক্তের লাগ লেগেছে। সেটা কোনো রোগীর রক্ত নয়, সেটা একজন অপরাধীর রক্ত। ইরা বুঝতে পারল সে আজ থেকে আর কেবল সাধারণ ডাক্তার রিয়া নেই। সে অজান্তেই রাফিয়ান সিটির এই রক্তমাখা ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছে। যারা তার টিম নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল। তারা ট্রাকটা উদ্ধার করল। আয়ান জারাকে আদেশ দিল ওষুধগুলো সরাসরি হাসপাতালে পৌঁছে দিতে। যারা যখন ইরার দিকে তাকালো, সে অবাক হয়ে দেখল ইরার চোখে এখন ভয়ের বদলে এক তীব্র আত্মবিশ্বাস। বস, ডক্টর ইরা তো দেখছি এখন আমাদের টিমের অংশ হয়ে উঠেছেন। ওনার হাতের জোর কিন্তু দারুণ। যারা ইরা আজ প্রমাণ করেছে যে সে কেবল সেবা করতে জানে না, সে নিজের জগৎকে রক্ষা করতেও জানে। ইরা, বাড়ি চলো, আজ রাতটা তোমার জন্য অনেক দীর্ঘ ছিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আয়ান ইরাকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। ইরা গাড়ি থেকে নামার আগে আয়ানের দিকে ফিরে তাকালো। অ্যান, আমি জানি না আমি ঠিক করেছি না ভুল, কিন্তু আজ রাতে আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে এই শহরকে বাঁচাতে হলে আমাদের দুজনকে একদিক থেকে লড়তে হবে। আপনি অন্ধকারে থেকে জঙ্গল পরিষ্কার করবেন আর আমি আলোতে থেকে সেবা করব। হয়তো আমাদের পথ আলাদা, কিন্তু গন্তব্য এক। ইরা, আজ থেকে তুমি কেবল আমার ডাক্তার নও, তুমি আমার সাহসের নাম। সাবধানে থেকো। আয়নের গাড়ি চলে যাওয়ার পর ইরা নিজের রক্তমাখা হাতের দিকে তাকালো। সে অনুভব করলো তার ভেতরে এক নতুন ইরার জন্ম হয়েছে, যে ইরা এখন আর মাফিয়াদের দেখে ভয় পায় না, বরং তাদের মোকাবেলা করতে শেখে। রাফিয়ান সিটির রাজপথ আজ থেকে এক নতুন জোটের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে একদিকে আছে অন্ধকার মাফিয়া কিং আর অন্যদিকে সাহসী এক জীবন রক্ষাকারী ডাক্তার। ডকইয়ার্ডের সেই ঘটনার পর থেকে ইরার জীবনে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। সে প্রতিদিন সকালে হাসপাতালে যায়, রোগীদের সেবা করে, কিন্তু তার মনের ভেতরে আয়ানের সেই রক্তমাখা মুখ আর বন্দুকের গর্জন প্রতিধ্বনি হয়। ওদিকে আয়ান নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। সে জানে সুলতানের মূল শিখর উপড়ে না ফেলা পর্যন্ত এই শহর নিরাপদ নয়। আর এই যুদ্ধে সে ইরাকে আর এক মুহূর্তের জন্য নিজের কাছে রাখতে চায় না, কারণ আয়ানের শরীরের প্রতিটি রক্তকণিকায় এখন কেবল প্রতিশোধের আগুন জ্বলছে। আয়ান আজ তার গোপন আস্তানায় বসে আছে। সামনে বড় ম্যাপ আর সুলতানের পুরো নেটওয়ার্কের ছবি। যারা পাশে দাঁড়িয়ে রিপোর্ট দিচ্ছে। বস, সুলতানের সেই আস্তানাটা আমরা ট্র্যাক করেছি। শহরের পুরনো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের ভিতরেই একটা মিনি ল্যাব আর কন্ট্রোল রুম বানিয়েছে। ও ওখান থেকেই পুরো সিটিকে ড্রাগ সাপ্লাই করার শেষ চেষ্টা করছে। আমাদের আজ রাতেই আক্রমণ করতে হবে। আজ রাতই শেষ রাত। যারা সুলতানকে আমি জ্যান্ত চাই না। ও এই শহরে যে পরিমাণ ক্ষতি করেছে তার বিচার আমি নিজের হাতে করব। কোনো ব্যাকআপ টিম লাগবে না, আমি একা যাব। তোমরা শুধু 4-5টা কর্ডন করে রাখবে। ঠিক সেই সময় আস্তানার দরজায় শব্দ হলো। যারা দরজাটা খুলতেই অবাক হয়ে দেখল ইরা দাঁড়িয়ে আছে। ইরার চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি খুব স্থির। সে সোজা আয়নের কাছে গিয়ে দাঁড়ালো। আমি জানি আপনি আজ রাতে সুলতানের খুঁজে বেরোচ্ছেন। আয়ন, আমি আপনার সাথে যেতে চাই। আমি ওই অন্ধকারের শেষটা নিজের চোখে দেখতে চাই। অসম্ভব। ইরা, তুমি কি পাগল হয়েছো?
ডক ইয়ার্ডের ওই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তার মানে এই নয় যে তুমি আমার প্রতিটি মিশনে ভাগ বসাবে। এটা কোনো সিনেমা নয়, এটা জীবন মৃত্যুর খেলা। আমি আপনার বিপদে ঘরে বসে থাকতে পারবো না আয়ান। আপনি আমাকে এই নরকের পথ দেখিয়েছেন। এখন আমি একা ফিরে যেতে পারছি না। আমি আপনার ডক্টর হিসেবে যাব। যদি কেউ আহত হয় তবে আমি সামলাতে পারবো। থামো, এরা যথেষ্ট হয়েছে। তুমি জানো না আমার ভিতরে এখন কি চলছে? আমার ভিতরে এখন ধাও ধাও করে বারুদের আগুন জ্বলছে। সুলতান আমার বাবাকে 20 বছর জ্যান্ত কবর দিয়ে রেখেছিল। আমার শৈশব কেড়ে নিয়েছে। আমি যখন ওকে মারবো তখন আমি কোনো বিচার মানব না, কোনো আইন মানব না। সেই পৈশাচিক রূপ দেখার ক্ষমতা তোমার নেই। আয়ান ইরার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখের মনি এখন রাগে লাল হয়ে আছে। সে ইরার হাতটা শক্ত করে ধরল, যেন এক ঝটকায় তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায়। রিয়া শহর ছেড়েছে কারণ সে ভয় পেয়েছিল। আমি চাই তুমিও আমাকে ভয় পাও। এরা তুমি সাদা অ্যাপ্রন পরো, তোমার হাতে রক্ত মানায় না। আমি চাই না আমার এই অভিশপ্ত ছায়া তোমার পবিত্র জীবনে পড়ুক। যারা ইরাকে এখন এই বাড়িতে দিয়ে এসো। আর মনে রেখো, কাল সকালের আগে যেন ও এই ঘর থেকে বের হতে না পারে। আপনি আমাকে এভাবে আটকে রাখতে পারেন না আয়ান। আমি আপনার কোনো কেনা গোলাম নই। আমি তোমাকে আটকাচ্ছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। একটা দুর্বলতা নিয়ে আমি যুদ্ধে যেতে চাই না। দয়া করে আমার পথ আগলে দাঁড়াবে না ইরা, এতে আমার মন দুর্বল হয়ে যাবে। এরা বুঝতে পারল আয়ানের সংকল্প পাহাড়ের মতো অটল। আয়ান যারাকে ইশারা করল, যারা ইরাকে এক প্রকার জোর করেই গাড়িতে তুলল। আয়ান জানালার বাইরে তাকিয়ে রইল যতক্ষণ না গাড়ির আলো মিলিয়ে গেল। সে জানে আজ রাতে সে যদি ফিরে না আসে তবে ইরাকে দেখার কেউ থাকবে না। কিন্তু তার ভেতরের বারুদের আগুন তাকে থামতে দিচ্ছে না। রাত 2টা। আয়ান একাই সেই আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে প্রবেশ করল। তার হাতে দুটো অটোমেটিক রাইফেল, পিঠে গ্রেনেড, চারদিকে নর্দমার দুর্গন্ধ আর অন্ধকারের রাজত্ব। সুলতানের গার্ডরা পাহারায় ছিল, কিন্তু আয়ান আজ কোনো শব্দ না করে জমদূতের মতো তাদের শেষ করতে লাগলো। তার প্রতিটি গুলি নিখুঁতভাবে লক্ষ্যভেদে বিচ্ছে। শেষ পর্যন্ত সে সেই মূল ল্যাবে পৌঁছালো যেখানে সুলতান তার শেষ চাল চালছিল। আয়ান, বাঘের বাচ্চা তো দেখছি গুহায় চলে এসেছে। তুই কি ভেবেছিস আমি তৈরি ছিলাম না? এই পুরো ল্যাবটা এখন একটা টাইম বোমা। তুই পা দিলেই সব উড়ে যাবে। সুলতান, আমি আজ মরতে এসেছি তোকে সাথে নিয়ে। 20 বছরের হিসাব আজ 1 সেকেন্ডে চুকিয়ে দেব। তোর এই বোমা ফাটার আগে আমার বুলেট তোর খুলি ফুটো করবে। আয়ান সুলতানের কণ্ঠস্বর লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল। বিকট শব্দে ল্যাবরেটরির একটা অংশ ধসে পড়ল। আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ল। সুলতান দিকভ্রান্ত হয়ে দৌড়াতে শুরু করলো। আয়ান তার পিছু নিল। আগুনের হালকায় আয়ানের মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছে। সে তার রাইফেল ফেলে দিয়ে একটা ছুরি বের করলো। সুলতান এক কোণায় আটকা পড়ে গেল। আমাকে ছেড়ে দে আয়ান, আমি তোকে সব দিয়ে দেব। এই মাফিয়া শহরের কিং হবি তুই। কিং আমি অনেক আগেই হয়েছে সুলতান। আজ শুধু তোকে তোর আসল গন্তব্য জাহান্নামে বাড়িতে এসেছি। আয়ান সুলতানের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের ধস্তাধস্তি শুরু হলো আগুনের লেলিহান শিখার মাঝে। আয়নের কাঁধে একটা লোহার রড দিয়ে আঘাত করল সুলতান, কিন্তু আয়ন যেন কোনো যন্ত্রণাই অনুভব করছে না। তার ভেতরের আগুন বাইরের আগুনের চেয়েও বেশি তীব্র। সে সুলতানের গলা টিপে ধরল এবং নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে দেয়ালের সাথে আছাড় মারল। ওদিকে ইরা তার বাড়িতে ছটফট করছে। সে জারার পাহারার চোখে ফাঁকি দিয়ে পেছনের জানালা দিয়ে বেরিয়ে এসেছে। সে জানে না আয়ন কোথায়, কিন্তু সে শহরের ওই নির্জন ড্রেনেজ পয়েন্টের দিকে পাগলের মতো দৌড়াচ্ছে। সে মনে মনে প্রার্থনা করছে যেন আয়নকে অন্তত একবার জীবিত দেখতে পায়। ল্যাবের ভিতরে তখন বিশাল বিস্ফোরণ হতে শুরু করেছে। আয়ন সুলতানের বুকে নিজের ছুরিটা আমূল বসিয়ে দিল। সুলতানের চোখে তখন মৃত্যুর আতঙ্ক। আয়ান তার কানের কাছে মুখ নিয়ে বলল, বাবার 20 বছরের যন্ত্রণার বদলা আজ নিলাম, শান্তিতে মরবি না তুই। সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আয়ান ক্লান্ত হয়ে আগুনের মাঝে বসে পড়ল। তার সারা শরীর রক্তাক্ত, পেটের পুরনো সেলাই ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। ঠিক সেই সময় সুরঙ্গের মুখে ইরার চিৎকার শোনা গেল। আয়ান, আয়ান, কোথায় আপনি? বেরিয়ে আসুন, সব ফেটে যাচ্ছে। আয়ান চমকে উঠল। ইরা এখানে কি করছে? সে কি তবে ইরাকেও এই আগুনে পড়ে মরতে দেবে? আয়ান নিজেকে সামলে নিয়ে টলতে টলতে
সুরঙ্গের মুখের দিকে দৌড়াতে শুরু করলো। পেছনে দাউ দাউ করে আগুন গ্রাস করছে সুলতানের পুরো সাম্রাজ্যকে। আগুনের লেলিহান শিখা যখন সুরঙ্গের দেয়াল ছাপিয়ে আকাশের দিকে উঠছে, তখন রাফিয়ান সিটির মাটির নিচে এক প্রলয়ঙ্করী ধ্বংসলীলা চলছে। সুলতানের সাম্রাজ্য এখন কেবলই জ্বলন্ত কয়লা। আয়ান টলতে টলতে সুরঙ্গের মুখের দিকে এগুচ্ছে। তার পেছনে এক একটা বিস্ফোরণ যেন যমরাজের অট্টহাসি। ধোয়ার কারণে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। আয়ান যখন প্রায় সুরঙ্গের মুখে পৌঁছালো, তখন একটা বিশাল কংক্রিটের স্ল্যাব বিকট শব্দে ওপর থেকে ধসে পড়ল। ইরা চিৎকার করে উঠল। সে পাথরের স্তূপের ওপার থেকে আয়ানকে দেখতে পাচ্ছে না। চারিদিকে কেবল কালো ধোঁয়া আর আগুনের লাল আভা। ইরা দুহাতে পাথর সরানোর আপ্রাণ চেষ্টা করছে। তার ডাক্তার হাতের নখগুলো ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে থামছে না। আয়ান, আপনি কোথায়? উত্তর দিন। আপনি আমাকে এভাবে একা ফেলে যেতে পারেন না আয়ান। ওপার থেকে কোনো সারা শব্দ নেই। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো সুড়ঙ্গ মুখ কেঁপে উঠল। ইরাকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে সরিয়ে দিল আগুনের তীব্র উত্তাপ। ঠিক সেই মুহূর্তে যারা তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছালো। যারা দেখল সুড়ঙ্গমুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, সে পাগলের মতো পাথর সরানোর আদেশ দিল। কিন্তু ভেতরের যে ভয়াবহ উত্তাপ, তাতে কারো বেঁচে থাকাটা অলৌকিক ছাড়া আর কিছু নয়। ঘণ্টাখানেক পর যখন পাথরের স্তূপ সরানো হলো, তখন সেখানে কাউকেই পাওয়া গেল না। না কোনো মৃতদেহ, না কোনো চিহ্ন। যারা আর ইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সুলতান খতম হয়েছে ঠিকই, কিন্তু আয়ন যেন আগুনের নরকেই বিলীন হয়ে গেল। 3 মাস পর রাফিয়ান সিটি এখন একদম শান্ত। সুলতানের জায়গা নেওয়ার মতো কেউ নেই। যারা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ঠিকই, কিন্তু আয়নের অনুপস্থিতিতে পুরো শহরটা যেন প্রাণহীন। ইরা আবার হাসপাতালে ফিরেছে, কিন্তু তার চোখের নিচের কালি আর চেহারার বিষণ্ণতা বলে দেয় সে এখনও সেই রাতের আগুনেই পুড়ে মরছে। একদিন বিকেলে ইরা হাসপাতাল থেকে ফিরছিল। তার গাড়ির পেছনের সিটে হঠাৎ কেউ একজন নিঃশব্দে উঠে বসল। ইরা আয়নায় চোখ রাখতেই শিউরে উঠল। লোকটার পরনে কালো হুডি, মুখটা মাস্কে ঢাকা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। সেই পরিচিত তীক্ষ্ণ চোখ, কিন্তু তাতে এখন মায়ের বদলে এক হিমশীতল শূন্যতা। আয়ন, আপনি বেঁচে আছেন? কোথায় ছিলেন আপনি এই 3 মাস? গাড়ি চালাও এরা, কথা কম কাজ বেশি। এই 3 মাসে আয়ান মরে গেছে। যে ফিরে এসেছে তার কোনো নাম নেই, সে কেবল এক অদৃশ্য ঘাতক। ইরা গাড়ি চালাতে শুরু করলো। তার হাত কাঁপছে। সে খেয়াল করলো আয়নের বাম হাতের আঙুলগুলোতে অদ্ভুত সব দাগ, যেন পোড়া চামড়া গ্রাফটিং করা হয়েছে। আয়ন তাকে শহরের মেন জংশন ছাড়িয়ে এক নির্জন পাহাড়ি রাস্তার দিকে নিয়ে গেল। সেখানে একটা পরিত্যক্ত বাংলো। আপনি কি জানেন আমি আপনার জন্য কতটা কেঁদেছি? যারা আপনাকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছে। আপনি এভাবে লুকিয়ে কেন আছেন? কারণ সুলতান কেবল একটা ঘুটে ছিল। এরা আসল খেলোয়াড় এখনো ধরাছোঁয়ার বাইরে। সেই রাতে আগুনের ভেতরে থেকে আমাকে যারা উদ্ধার করেছিল, তারা সুলতানের লোক ছিল না। তারা ছিল দ্য শ্যাডো কাউন্সিলের লোক। তারা আমাকে এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আয়ন তার মাস্ক সরালো। ইরার মুখ দিয়ে একটা আর্তনাদ বের হলো। আয়নের গালের একপাশে একটা গভীর কাটা দাগ, যা তার রূপকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন আর সে কলেজে সেই খ্যাত ছাত্র নয়, বরং এক ভয়ঙ্কর যুদ্ধের বেঁচে থাকা সৈনিক। আয়ান এক টুকরো কাগজ ইরার দিকে বাড়িয়ে দিল। সেখানে কিছু সংকেত আর একটা নাম লেখা, ডক্টর আরিয়ান শেখ। এই লোকটা তোমার হাসপাতালে প্র্যাকটিস শুরু করেছে গতকাল থেকে। এরা তুমি জানো না ও আসলে কে? ও হলো সেই ভাইরাসের জনক, যা নিয়ে আমার বাবা গবেষণা করেছিল। সুলতান ওর থেকে ড্রাগ নিত। এখন ওর নিজের রাফিয়ান সিটিতে এক নতুন মহামারী নীল নকশা তৈরি করেছে। আমি চাই তুমি ওর উপর নজর রাখো। আমি আপনাকে আর কোনো বিপদে ফেলতে দেব না আয়ন। আপনি কেন আবার ওই নোংরা খেলায় নামছেন? আমরা কি পারি না এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে? পালানো আমার রক্তে নেই। ওরা ভেবেছে আমি আগুনের নরকে শেষ হয়ে গেছে। এখন আমি সেই নরকের আগুন নিয়ে ওদের ঘর পোড়াবো। মনে রেখো, ডক্টর আরিয়ান শেখের লকারে একটা নীল ফাইল আছে। ওটা আমার চাই। এটা তোমার জন্য বড় ঝুঁকি, কিন্তু আমি ছাড়া তোমাকে রক্ষা করার মতো আর কেউ নেই।
আয়ান গাড়ি থেকে নামার আগে ইরার কপালে একবার হাত রাখলো। তার স্পর্শে এখন আর সেই উষ্ণতা নেই, বরং বরফের মতো ঠান্ডা অনুভব হলো ইরার। আয়ান অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ইরা সেখানে দাঁড়িয়ে অনুভব করলো সুলতানকে মারাটা কেবল যুদ্ধের শুরু ছিল। আসল রহস্য তো কেবল এখন উন্মোচিত হচ্ছে। ইরা যখন হাসপাতালে ফিরল, সে দেখল নতুন জয়েন করা ডক্টর আরিয়ান শেখ করিডোর দিয়ে হেঁটে আসছে। তার হাঁটার ভঙ্গি আর চোখের চাহনি অদ্ভুতভাবে আয়ানের বাবার ল্যাবে দেখা সেই বৃদ্ধের মতো। আরিয়ান ইরার কাছে এসে দাঁড়ালো এবং এক রহস্যময় হাসি দিল। আপনি বোধহয় ডাক্তার ইরা। আপনার নাম অনেক শুনেছি, বিশেষ করে আপনার সেই নিখুঁত সার্জারিগুলোর কথা। আশা করি আমরা একসাথে অনেক বড় কিছু অর্জন করব এই শহরে। ইরা আরিয়ানের চোখের দিকে তাকালো। সে দেখল আরিয়ানের গলার লকেটের ঠিক সেই চিহ্নটা, যা আয়ানের দেওয়া হার্ড ড্রাইভের ওপর খোদাই করা ছিল। ইরার শরীর ভয় হিম হয়ে এলো। সে বুঝতে পারল আয়ান তাকে যে মিশনে নামিয়েছে তা থেকে ফিরে আসার পথ আর নেই। আয়ান নরক থেকে ফিরে এসেছে এক ভয়ঙ্কর অ্যাকশন আর রহস্য নিয়ে, আর ইরাকে সেই রহস্যর জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলল। ডক্টর আরিয়ান শেখের রহস্যময় চাহনি ইরার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দিল। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটার সময় ইরার মনে হচ্ছিল প্রতিটি দেয়াল তাকে গিলে খেতে আসছে। সে দ্রুত নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? কথা কম বলে ইরা, এখন যা বলছি মন দিয়ে শোনো। আরিয়ান তোমাকে চিনে ফেলেছে। ও জানে তুমি আমার লোক, কিন্তু ও এখনই তোমাকে মারবে না। ও তোমাকে ঠোপ হিসেবে ব্যবহার করবে। আয়ান, আপনি কোথায়? আমি খুব ভয় পাচ্ছি। আরিয়ান আমার লকেটের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও সব জানে। ও আপনার বাবার সেই ল্যাবরেটরি চিহ্নের কথা জানে। ভয়কে জয় করতে শেখো ইরা। আমি তোমার খুব কাছে আছি। আরিয়ানের কেবিনের উত্তর দিকে দেওয়ালে একটা বড় পেন্টিং আছে। ওটার পেছনে একটা বায়োমেট্রিক লকার আছে। আজ রাত 2টোয় যখন শিফট চেঞ্জ হবে, তখন তোমাকে ওখানে ঢুকতে হবে। আমি যারাকে দিয়ে হাসপাতালের সিকিউরিটি ক্যামেরা লুপে ফেলে দেব। কিন্তু আমি লকার খুলবো কি করে? আমার তো হাতের ছাপ নেই ওর। তোমার লকেটের ভেতরে একটা ছোট লেজার চিপ আছে। ওটা লকারের স্ক্যানে দৌড়লেই সিস্টেম বাইপাস হয়ে যাবে। ভেতরে একটা নীল ফাইল আছে। ওরা ছাড়া আমরা আরিয়ানকে থামাতে পারবো না। মনে রেখো ইরা, এই ফাইলটা যদি না পাই, তবে কাল সকালে এই শহরের অর্ধেক মানুষ বিষক্রিয়ায় মারা যাবে। তুমি কি পারবে? আমি চেষ্টা করবো আয়ান, আমার জন্য নয়, ওই মানুষগুলোর জন্য। কিন্তু কথা দিন, আপনি আমাকে একে ফেলে যাবেন না। আমি ডার্ক ফ্যান্টম ইরা। আমি সবসময় ছায়ার মতো তোমার সাথেই আছি। রাত 2টা। পুরো হাসপাতাল নিঝুম। ইরা পা টেপে টেপে আরিয়ানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। কার্ড সোয়াইপ করে ভেতরে ঢুকতেই দেখলো চারপাশটা একদম অন্ধকার। সে দেয়ালের পেন্টিংটা সরাতেই সেই লকারটা দেখতে পেল। লকেটটা স্ক্যানারে ধরতেই একটা যান্ত্রিক শব্দ করে লকারটা খুলে গেল। ভেতরে রাখা সেই নীল ফাইলটা বের করতেই হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। খুব চমৎকার কাজ ডাক্তার ইরা। আমি জানতাম আয়ান তার সেরা অস্ত্রটাকেই পাঠাবে, কিন্তু আপনি কি ভেবেছিলেন আমি এতই বোকা? আপনি এখানে? আপনি তো কনফারেন্সে যাওয়ার কথা ছিল। কনফারেন্স তো একটা নাটক ছিল। আমি চেয়েছিলাম আয়ান যেন তোমাকে পাঠায়, কারণ ওই ফাইলের শেষ পাতায় আমার চিপ ছাড়া খুলবে না। এখন ফাইলটা আমাকে দাও, নয়তো তোমার এই সুন্দর শরীরটা মেডিকেল কলেজের ব্যবস্থার টেবিলে চলে যাবে। আমি আপনাকে এটা দেব না। আপনি একজন ডক্টর হয়ে হাজার হাজার মানুষকে মারার পরিকল্পনা করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। এটা তোমার ছদ্মবেশ। আমি শ্যাডো কাউন্সিলের সৈনিক। আমাদের লক্ষ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, সেবা করা নয়। বডিগার্ড, ওকে ধরে ফেলো। দুজন বিশাল দেহী বডিগার্ড ইরার দিকে এগিয়ে এলো। ইরা ফাইলটা শক্ত করে বুকে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে একটা ধোঁয়া বোমা ঘরের মাঝখানে আছড়ে পড়ল। পুরো ঘর সাদা ধোঁয়ায় ভরে গেল। ইরা, নিচে ঝুঁকো। অন্ধকারের ভেতর থেকে আয়ান উদয় হলো। তার হাতে সাইলেন্সর লাগানো গান। এক নিমেষে বডিগার্ড দুটোর পায়ে গুলি করে তাদের মাটিতে ফেলে দিল সে। আয়ান আরিয়ানের দিকে বন্দুক তাক করল, কিন্তু আরিয়ান তার টেবিলের নিচে লুকানো একটা বাটন টিপতেই এক বিশাল স্টিলের দেয়াল তাদের মাঝখানে চলে এলো। শতানটা পালিয়ে গেল। এরা ফাইলটা নিয়ে আমার সাথে এসো, জলদি।
আয়ন ইরাকে নিয়ে জানালা দিয়ে পাইপ দিয়ে নিচে নেমে এলো। নিচে যারা একটা বড় ট্রাক নিয়ে তৈরি ছিল, তারা ট্রাকে উঠতেই পেছন থেকে 4-5টা কালো এসইউভি ধাওয়া শুরু করলো। আরিয়ানের লোকরা ট্রাক লক্ষ্য করে ব্রাশ ফায়ার করছে। ওরা আমাদের মেরে ফেলবে আয়ান, অনেক গাড়ি আসছে। যারা ট্রাকের পেছনে গেটটা খোলো। এরা তুমি স্টিয়ারিং ধরো, যারাকে কভার দাও। আমি ওদের অভ্যর্থনা জানাচ্ছি। আয়ান ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে এখন একটা হ্যাভি মেশিন গান। আগুনের হলকায় তার গালের কাটা দাগটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আরিয়ান, তুই ভেবেছিলি ডার্ক ফ্যান্টমকে আগুনের নরকে পুড়িয়ে মেরেছিস? এবার দেখ আগুনের আসল রূপ। আয়রন মেশিন গান দিয়ে পেছনের গাড়িগুলোর ওপর গুলিবর্ষণ শুরু করলো। প্রথম গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল। দ্বিতীয় গাড়িটার টায়ার পাংচার করে সেটাকে নর্দমায় ফেলে দিল আয়ান। কিন্তু আরিয়ান নিজে একটা বুলেট প্রুফ গাড়িতে বসে তাদের পিছু ছাড়ছে না। আয়ান, তুমি পালিয়ে বাঁচতে পারবে না। ওই ফাইলটা আমার চাই। পুরো শহর আমি উড়িয়ে দেব। যারা ব্রিজের উপর যাও, আমি ব্রিজের নিচে মাইন্স সেট করে রেখেছি। ইরা, ফাইলটা ল্যাপটপে কানেক্ট করো। যারা যা বলে তা করো। ইরাবু, কিবোর্ডে এন্টার চাপুন যখন আমি বলবো। আমরা আরিয়ানের মেইন সার্ভার হ্যাক করছি। 3, 2, 1 এখন। ইরা এন্টার চাপতেই আরিয়ানের ল্যাবরেটরিতে থাকা সব কম্পিউটার লক হয়ে গেল। আরিয়ান চিৎকার করে উঠল রাগে। ঠিক সেই মুহূর্তে ট্রাকটা ব্রিজের উপর পৌঁছালো। আয়ান ট্রাক থেকে একটা রিমোট বের করলো। বিদায় আরিয়ান, তোমার বিষাক্ত স্বপ্ন আজ এই নদীর জলে ডুবে মরবে। আয়ান বোতাম টিপতেই আরিয়ানের গোপন গুদামঘর, যা নদীর পাড়ে ছিল, তা বিকট শব্দে বিস্ফোরিত হলো। আগুনের এক বিশাল কুণ্ডলী আকাশে উঠে গেল। পেছনের গাড়িগুলো বিস্ফোরণের ধাক্কায় থেমে গেল। আয়ান ট্রাক থামিয়ে মোটর সাইকেলে উঠল এবং ইরাকে নিজের সাথে নিল। আমরা কি জিতে গেছি আয়ান? সব শেষ? না ইরা, সুলতান ছিল একটা চারা গাছ, আরিয়ান হলো ডালপালা। শ্যাডো কাউন্সিল হলো এই বিষ বৃক্ষ, যার শিকড় অনেক গভীরে। আরিয়ান পালিয়ে বেঁচেছে, কিন্তু ও এখন আহত বাঘের মতো। ও আবারও ফিরবে। আপনি কি আমাকে আবার হাসপাতালে ফিরে যেতে দিবেন, নাকি আমাকেও এখন আপনার মতো ছায়া হয়ে থাকতে হবে? তুমি এখন আর সাধারণ ডাক্তার নও ইরা, তুমি ডার্ক ফ্যান্টমের সঙ্গী। এই শহরের মানুষ জানে না, কিন্তু তুমি আজ হাজার হাজার প্রাণ বাঁচিয়েছ। তবে সাবধান, আরিয়ান এখন তোমাকে খুঁজে বেড়াবে। যারা ইরাকে একটা সেফ হাউসে নিয়ে যাও। আমি আরিয়ানের রক্তের দাগ অনুসরণ করে ওর দুর্গের দিকে যাচ্ছি। আয়ান মোটরসাইকেলের এক্সিলারেটর ঘুরিয়ে ঝড়ের গতিতে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ইরা দাঁড়িয়ে রইল ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে। সে বুঝতে পারল তার সাদা অ্যাপ্রনে আজ যে দাগ লেগেছে তা আর কোনোদিন মুছবে না। সে এখন এই অন্তহীন যুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। শহর তখন ভোরের আলো দেখার প্রতীক্ষায়, কিন্তু রাফিয়ান সিটির উপকণ্ঠে এক পুরনো দুর্গের ভেতর মৃত্যু শীতলতা রাজ্য করছে। এটাই শ্যাডো কাউন্সিলের গোপন আস্তানা, যেখান থেকে আরিয়ান শেখ তার বিষাক্ত সাম্রাজ্য পরিচালনা করত। কিন্তু আজ রাতে সেই দুর্গের দেয়ালগুলো কাঁপছে ডার্ক ফ্যান্টমের পদধ্বনিতে। আয়ন যখন দুর্গের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকলো, তার হাতে কোনো মেশিন গান ছিল না। ছিল কেবল দুটো বিশেষ পিস্তল আর বুকে চেপে রাখা 20 বছরের জমাট বাঁধা ক্ষোভ। আরিয়ান শেখ দুর্গের কন্ট্রোল রুমে বসে মনিটরের দিকে তাকিয়ে এক অদ্ভুত উন্মাদনায় হাসছে। আয়ান, তুমি এসে গেছো। আমি জানতাম ওই নীল ফাইলটা কেবল একটা টুপ ছিল। তুমি এটা নিয়ে ব্যস্ত থাকবে, আর আমি আমার মেইন প্রজেক্ট ব্ল্যাক ডেথ শুরু করব। কিন্তু তুমি ফাইলটা উদ্ধার করে আমার কাজ সহজ করে দিলে। ওই ফাইলটা আসলে বিষ মেশানোর পরিকল্পনা ছিল না, ছিল বিষের অ্যান্টিডোটের সংকেত, যা তোমার বাবার রক্তে ছিল। এখন এই ফাইল হ্যাক করে আমি নিজে এসে সংকেত পেয়ে গেছি। আরিয়ান, তুমি একটা বড় ভুল করেছো। তুমি ভেবেছো আমি ফাইলটা শুধু উদ্ধার করেছি? আমি ওটার ভেতরে এমন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছি যা তোমার এই পুরো সিস্টেমকে ভেতর থেকে জ্বালিয়ে দেবে। 3, 2, 1, 0। আরিয়ান শীতল কণ্ঠে কথাগুলো শেষ করতে হঠাৎ সারা দুর্গের মনিটরগুলো লাল হয়ে উঠল। আরিয়ানের সব ডাটা চোখের সামনে মুছে যেতে দেখে আরিয়ান রাগে চিৎকার করে উঠল। ঠিক সেই সময় আয়ন দেয়াল টপকে কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে পড়ল। আরিয়ানের বডিগার্ডরা গুলি করার সুযোগ পাওয়ার আগে আয়ান তাদের নিপুণভাবে ঘায়েল করল। এখন সামনাসামনি কেবল আয়ান আর আরিয়ান।
তুমি কি মনে করেছ আমাকে মারলে সব শেষ হয়ে যাবে? আমি মারা গেলে শ্যাডো কাউন্সিল এই পুরো শহরটাকে শ্মশান বানিয়ে দেবে। শ্যাডো কাউন্সিল বলতে আর কেউ নেই আরিয়ান। যারা আর আমার টিম গত 3 ঘন্টায় তোমার কাউন্সিলের প্রতিটি মেম্বারকে তাদের গড়ে খতম করেছে। রাফিয়ান সিটির মাটি আজ জঞ্জাল মুক্ত হয়েছে, এখন শুধু তুমি বাকি। আরিয়ান হঠাৎ পকেট থেকে একটা রিমোট বের করে অশুভ হাসিতে ফেটে পড়ল। তার চোখে পরাজয়ের গ্লানি নেই, আছে ধ্বংসের নেশা। তাহলে একসাথে মরি আয়ান। এই দুর্গের নিচে টন টন বারুদ রাখা আছে, আমি বোতাম টিপলেই শেষ। বোতাম টিপবেন না আরিয়ান, আপনার রিমোটের কানেকশন আমি অনেক আগে ডিসকানেক্টেড করে দিয়েছি। ইরা সুদূর থেকে চিৎকার করে কথাটা বলতেই আরিয়ান আর আয়ান দুজনকে চমকে দরজার দিকে তাকালো। যারাকে সাথে নিয়ে ইরা সেখানে এসে দাঁড়িয়েছে। তার হাতে আরিয়ানের সেই লকেট, যেটার ভেতরে থেকে একটা ছোট চিপ সে খুলে ফেলেছে। আরিয়ানকে হতভম্ব হতে দেখে ইরা সাহসের সাথে এগিয়ে এলো। আয়ান, আপনি যখন ওই ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন, আমি যারার সাহায্যে আরিয়ানের মেইন কন্ট্রোল সিস্টেমের জিপিএস ট্র্যাক করে এই দুর্গের সব ইলেকট্রনিক কালেকশন জ্যাম করে দিয়েছি। আরিয়ান, আপনি একজন বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনি ভুলে গেছেন একজন ডক্টর শরীরের প্রতিটি শিরা উপশিরা চিনে, তেমনি একটি সিস্টেমের দুর্বল পয়েন্টও আমরা জানি। তুমি একটা সামান্য ডাক্তার মেয়ে হয়ে আমার এত বড় পরিকল্পনা নষ্ট করলে। ও সামান্য ডাক্তার নয় আরিয়ান, ও আমার জীবনের আলো, আর তুমি হলে সেই অন্ধকার যা এখন মিটে যাবে। আরিয়ান শেষ চেষ্টা হিসেবে পকেট থেকে একটা ছুরি বের করে উন্মত্তের মতো আয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আয়ান এক নিমিষেই তার হাত ধরে ফেলল এবং তাকে জানালার দিকে সজোরে ধাক্কা দিল। আরিয়ান তার সামলাতে না পেরে দুর্গের গভীর খাদে পড়ে গেল। নিচের পাথরের মাটিতে আছড়ে পড়ার শব্দে রাফিয়ান সিটির দীর্ঘদিনের এক অভিশাপের সমাপ্তি ঘটল। আরিয়ান শেখের পতনের সাথে সাথে শ্যাডো কাউন্সিলের সব রহস্য ফাঁস হয়ে গেল। আয়ান বুঝতে পারল তার বাবা আরিফ আহমেদ মরেননি, বরং তিনি এই শ্যাডো কাউন্সিলের হাত থেকে বাঁচতেই নিজের মৃত্যু সাজিয়েছিলেন এবং আড়ালে থেকে আয়ানকে সাহায্য করে আসছিলেন। যারার কাছে একটা গোপন সিগন্যাল এলো, যা সরাসরি আয়ানের বাবার পক্ষ থেকে পাঠানো। আয়ান আমার ছেলে, আমি জানতাম তুমি পারবে। এই শহরে এখন স্বাধীন। আরিয়ানের কাছে যে ব্লুপ্রিন্ট ছিল তা এখন ধ্বংস হয়েছে। আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো, কারণ আমি জানি রাফিয়ান সিটির রক্ষক এখন একজন যোগ্য মানুষ। ভোরের সূর্য উদিত হলো। আয়ন আর ইরা দুর্গের বারান্দায় দাঁড়িয়ে দেখল শান্ত শহরটাকে। আয়নের গালের সেই কাটা দাগটা সূর্যের আলোর এক যোদ্ধার বীরত্বের স্মারক হয়ে জ্বলছে। আয়নের গম্ভীর মুখে এখন এক প্রশান্তির ছায়া। এরা অনেক রক্ত ঝরেছে, অনেক রহস্যের সমাধান হলো, কিন্তু এখন থেকে এই শহর আর ডার্ক ফ্যান্টমের ভয়ে কাঁপবে না। এখন থেকে এখানে শুধু আইন আর সেবা চলবে। আপনি কি তাহলে মাফিয়া কিং পদটা ছেড়ে দিচ্ছেন? মাফিয়া কিং হয়েছিলাম শহরকে বাঁচাতে। এখন যখন শহর নিরাপদ, তখন আমি শুধু আয়ান। তবে হ্যাঁ, কোনো অন্ধকার যদি আবার এই শহরকে গ্রাস করতে চায়, তবে ডার্ক ফ্যান্টম আবারও ছায়া হয়ে ফিরে আসবে। ইরা মুচকে হেসে আয়নের দিকে তাকালে আয়ান পরম মমতায় ইরার চোখের দিকে তাকালো। তুমি আমার সাহসের সেই অবিচ্ছেদ অংশ, যাকে ছাড়া আয়ান অসম্পূর্ণ। আয়ান তার চশমাটা আবার চোখে পড়ল। সেই পুরনো কলেজের খ্যাত ছেলেটার ইমেজটা আবার ফিরে এলো, কিন্তু তার আড়ালে এখন লুকিয়ে আছে এক অপরাজেয় শক্তি, যারা গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে। রাফিয়ান সিটির সব রহস্য আজ শেষ হলো। একটি রক্তাক্ত ইতিহাসের পরিসমাপ্তি ঘটে শুরু হলো এক নতুন ভোরের। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।